তো কিছুদিন আগে নেটফ্লিক্সের নতুন একটা ওয়েব সিরিজ রিলিজ দেওয়া হয়েছে, আর এইটা রিলিজ হওয়ার পরপরই এটা সমস্ত রেকর্ড ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। হ্যাঁ, স্কুইড গেমের যেই সবচেয়ে বেশি ভিউওয়ালা রেকর্ডটা ছিল সেইটাও এটা মাত্র 2 থেকে 3 দিনের মধ্যেই ভেঙে দিয়েছে। তাছাড়া এইটার যদি IMDb রেটিং আপনি চেক করেন তাহলে আপনি দেখবেন 8.3। হ্যাঁ, আমি জানি এটা একটা অবিশ্বাস্য রেটিং, তবে মাত্র 4টা এপিসোডের এই সিরিজটা এত ভালো রেটিং এই জন্য পেয়েছে কারণ এই সিরিজটা আসলেই খুবই ইন্টারেস্টিং একটা সিরিজ। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে এটার প্রত্যেকটা এপিসোড পুরো 1 ঘন্টা করে লম্বা, আর এই প্রত্যেকটা এপিসোড শ্যুট করা হয়েছে মাত্র 1 টেকে। হ্যাঁ, এখানে কোনো এডিটিং করা হয়নি, কোনো কাটসাট করা হয়নি, এক শটে প্রত্যেকটা এপিসোড শ্যুট করা হয়েছে, যা মানে বুঝতেই পারছেন কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে এই ভিডিওটা। আর যদি এই সিরিজের গল্প সম্পর্কে আমরা বলি তাহলে এখানে আমরা 13 বছরের এমন একটা ছেলের গল্প দেখতে পাবো যে কিনা তার নিজের ক্লাসমেটকেই খুন করে দিয়েছে। তবে আসলে সেদিন কি হয়েছিল, সেই কি খুনটা করেছিল কিনা, সেই সমস্ত ব্যাপারটাই জানবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করি। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি ডিটেকটিভ লুক নামের একটা লোককে, যে কিনা তার ছেলে অ্যাডামের সঙ্গে মোবাইলে কথাবার্তা বলছিল। আসলে তার ছেলে তার সঙ্গে বাহানা করার ট্রাই করছিল, সে বলছিল তার পেট ব্যথা, এই জন্য সে স্কুলে যেতে পারবে না, মানে সে এমন বাহানা মাঝে মধ্যেই করে থাকে। এই জন্য ডিটেকটিভ লুক তার ছেলেকে নিয়ে প্রচণ্ড বিরক্ত হয়েছিল। এরপর সে যখন গাড়ির মধ্যে আসে তখন আমরা দেখতে পারি সে তার ছেলে সম্পর্কে তার যেই পার্টনার আছে মানে ডিটেকটিভ সার্জেন্ট মিসার সাথে কথাবার্তা বলে। আর যখন সে মিসার সাথে তার ছেলে সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো শেয়ার করছিল তখনই ওয়াকি টকিতে তাদের কাছে একটা মেসেজ চলে আসে, এই জন্য তারা গাড়ি নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর এরপর আমরা দেখতে পারি তারা বাকি টিমের সাথে জয়েন করে সোজা গিয়ে একটা ঘরের মধ্যে আক্রমণ করে দেয়। আমরা দেখতে পারি মিস্টার অ্যান্ড মিসেস মিলার মানে এডি ও অ্যামান্ডা চিৎকার করে করে তাদেরকে বলছিল যে তারা ভুল ঘরের মধ্যে ঢুকে পড়েছে। তবে আসলে তারা উপরে এসে একটা ঘরের দরজা লাথি মেরে ভাঙার পরে তারা একটা 13 বছরের ছেলেকে পেয়ে যায়, যাকে অ্যারেস্ট করার জন্যই তারা এখানে এসেছিল। আসলে তার নাম হচ্ছে গিয়ে জেমি। তো এরপরে ডিটেকটিভ জেমিকে বলে যে তার উপরে মার্ডারের চার্জ দেওয়া হয়েছে, এই জন্য তাকে অ্যারেস্ট করা হচ্ছে। আর যাওয়ার আগে সে তাকে বলে তার প্যান্টটাকে চেঞ্জ করে নেওয়ার জন্য, কারণ ভয়ে সে প্যান্ট খারাপই করে দিয়েছিল। আর এদিকে আমরা দেখতে পারি যখন বাকি অফিসাররা তার প্যারেন্টসদের ঘর চেক করছিল তখন জেমির বাবা তাদের উপরে প্রচণ্ড রাগ করেছিল, কারণ তারা শুধু ঘরটাকে চেক করছিল না, বরং তারা সব কিছু এলোমেলো করে তছনছ করে দিচ্ছিল। তো এরপরে যখন বাইরে এসে তারা পুলিশদের সঙ্গে কথাবার্তা বলে তখন তার বাবাকে একটা পুলিশ অফিসার বলে দেয় যে তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে একটা মার্ডারের কেসে, মানে তার ছেলে একটা মার্ডার কেসের আসামি। এইটা শোনার পরে যদিও সে পুরোপুরি শক্ট হয়ে গিয়েছিল, মানে সে বুঝতেই পারছিল না তার ছেলে কি করে এত ছোট বয়সে এমন ভয়ঙ্কর একটা কাজ করতে পারে। তবে পুলিশ তাদেরকে বলে দেয় যে যদি আপনারা চান তাহলে একজন লয়ার হায়ার করতে পারেন আর আমাদেরকে ফলো করে থানা পর্যন্ত আসতেও পারেন, আর আপনাদের ঘরের মধ্যে যেই ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর টাকা পয়সা আমরা পরিশোধ করে দেব। যদিও এটা শোনার পরে তার বাবা মা দুজনেই পুরোপুরি শক্ট হয়ে গিয়েছিল, তবুও তারা গিয়ে তার ছেলেকে বুঝিয়ে বলার ট্রাই করে যে এখন তোমার কিছুই বলার দরকার নেই, তোমাকে যদি কিছু জিজ্ঞেস করা হয় তুমি চুপচাপ বসে থাকবে, আমরা দ্রুত তোমার পেছনে গাড়ি নিয়ে আসছি আর আমরা লয়ারও হায়ার করার ব্যবস্থা করছি। তবে আমরা দেখতে পারি বেচারা জেমি এতটাই ভয়ের মধ্যে ছিল, বেচারা কিছু বলতে তো পারছিলই না, বরং সে জোরে জোরে কান্নাকাটি করছিল। আর যখন ডিটেকটিভ এই ব্যাপারটা দেখতে পারে তখন সে তাকে শান্ত করার ট্রাই করে, তবে যখন একটু শান্ত হয়ে সে কিছু বলার ট্রাই করছিল তখন ডিটেকটিভ তাকে চুপ করিয়ে দেয়। সে বলে যে স্টেশনে যাওয়ার পরেই তোমাকে কিছু বলার সুযোগ দেওয়া হবে, ততক্ষণ মুখটা বন্ধ রাখলেই আমাদের জন্য ভালো হয়। তো একটু পরে যখন তারা সবাই পুলিশ স্টেশনে চলে আসে তখন ডিটেকটিভ এনে একটা সার্জেন্টের কাছে জেমিকে সমর্পণ করে, আর সে সেই সার্জেন্টকে বলে যে তার উপরে মার্ডারের চার্জ আছে, সো তার সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো নোট করে নাও। আর এরপর যখন সার্জেন্ট তাকে তার পুরো নাম জিজ্ঞেস করে তখন সে তার পুরো নামটাও ভালোভাবে বলতে পারছিল না, মানে সে এতটাই ভয়ের মধ্যে ছিল। আর তাছাড়া সে তাকে জিজ্ঞেস করে যে তোমার যে রাইটসগুলো আছে সেগুলো সম্পর্কে তোমাকে বলা হয়েছে কিনা, তোমার উপরে টর্চার করা হয়েছে কিনা। আর তাছাড়া সে তাকে এটাও জিজ্ঞেস করে যে সে লয়ার চায় কিনা, মানে তাকে লয়ার কি এখান থেকে দেয়া হবে নাকি সে নিজে হায়ার করবে, এই সমস্ত ব্যাপারগুলো সম্পর্কে কোয়েশ্চেনিং করা হয়। আর তখন জেমি তাকে বলে যে আসলে লয়ার কি হবে না হবে সেটা আমার বাবা ঠিক করবে, আর সে খুব শীঘ্রই এখানে চলে আসবে। আর সে তাদের কাছে রিকোয়েস্ট করছিল যাতে করে তার বাবাকে তার সঙ্গে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। তবে অফিসাররা কোনোভাবেই তাকে এই পারমিশন দিচ্ছিল না, তারা বলছিল যে তোমাকে এখন কাস্টডিতে রাখা হবে, পরবর্তী 24 ঘন্টা তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আর এর পরেই ডিসাইড করা হবে তোমাকে নিয়ে কি করা হবে, মানে তোমাকে কি কোর্টে চালান করা হবে নাকি তোমাকে বেলে মুক্তি দেওয়া হবে। আর এর একটু পরে আমরা দেখতে পারি জেমির বাবা মা এখানে চলে আসে, আর জেমির বাবা মাকে দেখার পরে জেমি একটু সাহস ফিরে পায়। আর এদিকে অফিসাররা তার সমস্ত কিছু রেকর্ড করার পরে ফাইনালি তাকে সেল নাম্বার 6 এর মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। আর যখন সে সেলের দিকে যাচ্ছিল তখন সে শুনতে পারে পাশেরই একটা সেল থেকে একটা কয়েদি চিৎকার চেঁচামেচি করছে, হয়তোবা তার উপরে টর্চার করা হচ্ছিল। তো এরপরে ডিটেকটিভ চলে আসে অ্যাডি আর অ্যামান্ডার সঙ্গে মিট করার জন্য, মানে জেমির বাবা মায়ের সঙ্গে। আর এখানে তাদেরকে জিজ্ঞেস করে যে আপনার ছেলের জন্য একটা লয়ারের প্রয়োজন পড়তে পারে, আপনাদের কাছে কি কোনো পরিচিত লয়ার আছে? তখন তারা বলে যে না, আমাদের পরিচিত কোনো লয়ার নেই।
তখন ডিটেকটিভ বলে আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে একজন লয়ার আছে, সে আপনার ছেলের হয়ে কেসটা লড়তে পারবে। তবে আপনি একেবারেই চিন্তা করবেন না, আপনার ছেলের যত রাইটস আছে সেগুলো প্রোটেক্ট করার জন্যই সেই লয়ার আপনার ছেলের পক্ষে লড়বে। এখন যেহেতু অ্যাডি আর অ্যামান্ডার কাছে তেমন কোনো অপশনও ছিল না, এই জন্য বাধ্য হয়েই বেচারা বাবা মা রাজি হয়ে যায়। এখানে ডিটেকটিভ তার বাবা অ্যাডিকে এটাও জানিয়ে দেয় যে আসলে জেমি চায় আপনি তার প্যারেন্টস হিসেবে তার সঙ্গে উপস্থিত থাকবেন, মানে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, যখন তার কোনো টেস্ট করা হবে, সমস্ত জায়গায় আপনি যাতে করে তার পাশেই থাকেন। আর এরপর সে তাদেরকে এটাও জিজ্ঞেস করে যে আপনাদের ছেলে কি আপনাদের কাছে কিছু বলেছিল? যদি বলে থাকে তাহলে প্লিজ আমাদেরকে বলে দিন, কারণ এতে করে কেসটা আপনাদের জন্য আরও সহজ হয়ে যাবে। তবে অ্যাডি আর অ্যামান্ডা বলছিল যে না, তাদের ছেলে কিছুই বলেনি, আর তাছাড়া তাদের ছেলে এমন কিছু করেও নি, আপনারা ভুল মানুষকে অ্যারেস্ট করে নিয়ে এসেছেন। তবে এতটুকু শোনার পরে ডিটেকটিভ এখানের কফির প্রশংসা করে চলে যায়। সে বলে যে এখানে অনেক ভালো কফি পাওয়া যায়, আপাতত আপনারা বসে বসে কফি এনজয় করুন। আর এরপরে যখন অ্যাডি আর অ্যামান্ডা এখানে খুবই টেনশনের মধ্যে বসেছিল, তখন তারা তাদের মেয়ে লিসাকে ঘরে যাওয়ার জন্য বলে, কারণ তাদের ঘরের দরজাটাও ভেঙে ফেলা হয়েছে। তবে লিসা কোনোভাবেই এখান থেকে যেতে চাইছিল না, সে তার ভাইকে নিয়ে অনেক বেশি টেনশনের মধ্যে ছিল, আর আমরা দেখতে পারি তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ছিল। তবে তবুও তার মা তাকে বুঝিয়ে বলার ট্রাই করে যে তোমার ভাই কোনো দোষই করেনি, পুলিশ ভুল মানুষকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে, সো একটু পরে আমরা এমনিতেই ফ্রি হয়ে বাসায় চলে যাব। তো এর একটু পরে আমরা দেখতে পারি ডিটেকটিভ মিসা অফিসে চলে আসে, আর সে এসে মেইন ডিটেকটিভের সঙ্গে কথাবার্তা বলা শুরু করে। আর এখানে এই ডিটেকটিভ মিসাকে একটা গল্প শোনায়। সে বলে যে অনেক বছর আগে আমার কাছে এমনই একটা কেস এসেছিল যেখানে জেমির মতোই একটা ছোট বাচ্চা ছিল, তবে পরবর্তীতে জানা গেছে তার বাবা তার সঙ্গে উল্টাপাল্টা কাজ করত। তবে মিসা বলে যে না, আমার মনে হয় না এখানে এমন কোনো ব্যাপার আছে, আর এখন যেহেতু স্কুল খুলতেও অনেকটা সময় লাগবে, আর তাছাড়া নার্সও আসতে অনেকটা দেরি করবে, এই জন্য ফাইনালি ডিটেকটিভ এখান থেকে একটু হাঁটতে বের হওয়ার প্ল্যানিং করে। তবে যাওয়ার পথে সে দেখতে পারে নার্স পুলিশ স্টেশনে চলে এসেছে জেমির ব্লাড এবং নানান টেস্ট করার জন্য। আর এরপর সে তার ওয়াইফকে কল দিয়ে তার ছেলে সম্পর্কে কথাবার্তা বলা শুরু করে। সে বলে যে অ্যাডাম আসলে স্কুলে যাবে কিনা সেই ব্যাপারে তুমি আমাকে দ্রুত ইনফর্ম করবে। আর এদিকে আমরা দেখতে পারি যখন নার্স জেমিকে বিভিন্ন রকমের কোয়েশ্চেন করছিল, তখন তার কোয়েশ্চেনের অ্যান্সার শোনার পরে নার্স বলছিল যে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুবই স্মার্ট একটা ছেলে, তুমি কি আমাকে কোনো কোয়েশ্চেন করতে চাও? তখন জেমি বলে যে না, আমি কোনো কোয়েশ্চেন করতে চাই না। এই জন্য নার্স সেখান থেকে বেরিয়ে চলে যায়। তো এরপরে তার বাবা জেমিকে বলে যে তোমার কিছু খেয়ে নেওয়া উচিত, কারণ অনেকটা সময় হয়ে গেছে তুমি কিছু খাওনি। তবে জেমি কিছুই খেতে চাইছিল না, বরং সে তার বাবাকে উল্টো কোয়েশ্চেন করে যে আপনি আমাকে বিশ্বাস করেন তো যে আমি এই সমস্ত কাজগুলো করতে পারি না, বা আমি এই সমস্ত কাজগুলো করিও নি? তখন এডি বলে যে হ্যাঁ, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি আমার ছেলে, অ্যান্ড আমি জানি তুমি এগুলো কখনোই করতে পারো না। আর এতটুকু বলেই সে এখান থেকে বেরিয়ে চলে আসে। তো একটু পরে যখন লয়ার পুলিশ স্টেশনে চলে আসে, তখন সে প্রথমেই জেমির প্যারেন্টসের সঙ্গে মিট করতে যায়। আর আমরা জানতে পারি লয়ারের নাম হচ্ছে গিয়ে পল। এখানে পলকে প্যারেন্টস বলা শুরু করে যে পুলিশ আমাদের ঘরের মধ্যে ঢুকে আমাদের দরজা জানালা ভেঙে চুরমার করে দিয়েছে, তাছাড়া আমাদের ঘরের সব কিছু এলোমেলো করে অনেক কিছুই ভেঙে তছনছ করে দিয়েছে। তখন পল তাদেরকে বলে যে হ্যাঁ, যখন এই সমস্ত কেসের মধ্যে তারা ইনভেস্টিগেশন করতে যায় তখন প্রায় সময় তারা এমনটাই করে থাকে। তবে এখানে দেখার ব্যাপার হচ্ছে এই কেসটা আসলেই সত্যি নাকি এটা ফলস কোনো কেস। যদি ফলস হয় তাহলে যেই ক্ষতি আপনাদের হয়েছে সেটার ক্ষতিপূরণ আপনারা পেয়ে যাবেন। আর এরপর সে জিজ্ঞেস করে যে জেমির অবস্থা কেমন, সে কেমন আছে? তখন তার বাবা বলে যে হ্যাঁ, সে ঠিকঠাক আছে, তবে সে অনেকটাই ভয়ের মধ্যে আছে, তাছাড়া সাপোর্টিভ অ্যাডাল হিসেবে সে আমাকে চুজ করেছে। তো এর একটু পরে লয়ার চলে আসে ইন্ট্রোগেশন রুমের মধ্যে, আর এখানে সে এসে সেই দুইটা ডিটেকটিভের সঙ্গে মিট করে যারা জেমিকে একটু আগে অ্যারেস্ট করে এনেছিল। এখানে সে তাদের কাছে নানান রকমের কোয়েশ্চেন করে, আর তারা সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া শুরু করে। এখানে প্রথমেই ডিটেকটিভরা তাদেরকে বলে যে ঘটনাটা হয়েছিল কালকে রাত 10:13 আর তাকে অ্যারেস্ট করা হয়েছে আজকে সকাল 9টা বাজে। এখন পর্যন্ত 1 ঘন্টা হয়ে গেছে, আর এখন পর্যন্ত সে আমাদের কাস্টোডিতেই আছে। আর তখন লয়ার তাদেরকে জিজ্ঞেস করে যে জেমির অবস্থা কেমন, সে কি খাবার দাবার খেয়েছে, সে কি এখন পর্যন্ত ফিট আছে? তখন ডিটেকটিভরা বলে যে হ্যাঁ, নার্স তার সমস্ত টেস্ট নিয়েছিল, সে এখন পর্যন্ত ফুললি ঠিক আছে। আর এতটুকু বলেই কথা আর বেশি না বাড়িয়ে, মানে লয়ারকে তেমন কিছু না বলেই ডিটেকটিভরা সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর তখন এদিকে আমরা দেখতে পারি একটা পুলিশ অফিসার চলে আসে জেমির বাবা এডির সঙ্গে মিট করতে। আর সে তাকে বলে যে এখন জেমির কিছু স্যাম্পল কালেক্ট করা হবে, আর একজন সাপোর্টিভ অ্যাডাল হিসেবে আপনাকেই তার সঙ্গে থাকতে হবে, এই জন্য আমার সঙ্গে চলে আসুন। আর আমরা দেখতে পারি এডিও পুলিশের সঙ্গে তার ছেলের কাছে চলে আসে। আর এখানে যখন জেমিকে নিয়ে আসা হয় তখন আমরা দেখতে পারি তার প্রথমেই পিকচার ক্লিক করা হয়, আর এরপরে সে মিট করে লয়ার পলের সাথে। লয়ার পল প্রথমেই ক্লায়েন্টের সঙ্গে মিট করে তার ইন্ট্রোডাকশন দেয়, আর জেমিও তার কথাবার্তা শুনে একটু সাহস পায়। এরপর আমরা দেখতে পারি নার্স তার মুখের মধ্যে কিছু একটা করে মুখ থেকে স্যাম্পল কালেক্ট করছিল, আর এরপর তার ফিঙ্গারপ্রিন্টও ক্যাপচার করা হয়। এরপরে যখন নার্স তার ব্লাড স্যাম্পল নেওয়ার ট্রাই করছিল
তখন জেমি কোনোভাবেই তার ব্লাডের স্যাম্পল দিতে চাইছিল না, কারণ সে ইনজেকশনকে অনেক বেশি ভয় পেত। তবে এখানে সবাই তাকে বুঝিয়ে বলার ট্রাই করে যে দেখো তুমি মার্ডার কেসে এখানে এসেছো, সো যদি তুমি এখন ব্লাড স্যাম্পল না দাও তাহলে পরবর্তীতে এই সমস্ত ব্যাপারগুলো তোমার বিরুদ্ধে ইউজ করা যেতে পারে। এই জন্য ফাইনালি জেমি অনেক কষ্ট করে হলেও এটা দেওয়ার জন্য রাজি হয়ে যায়। আর যখন তার ব্লাড স্যাম্পল কালেক্ট করা হয় তখন 2টা অফিসার এখানে এসে তাকে বলে যে এখন তোমার জামা কাপড় সমস্ত কিছু খুলতে হবে, মানে তোমাকে পুরোপুরি উলঙ্গ হতে হবে। তবে তখন তার বাবা এসে পুলিশদের বলা শুরু করে যে এমনটাকে করা জরুরি, কারণ সে এমনিতেই অনেক ঘাবড়ে আছে, এখন যদি কাপড় চোপড় খুলে ফেলা হয় সে অনেকটাই ভয়ে চলে যাবে। তবে তখন পুলিশ তাকে বুঝিয়ে বলার ট্রাই করে যে দেখুন আপনার ছেলে মার্ডার কেসে এখানে এসেছে, কোনো নর্মাল কেসে এখানে আসেনি। এমনিতেই তার বাঁ হাতের মধ্যে একটা আঁচড়ের চিহ্ন পাওয়া গেছে, এখন হতেও পারে তার শরীরের বিভিন্ন জায়গায় কোনো চিহ্ন পাওয়াও যেতে পারে। এখন এই সমস্ত ব্যাপারগুলো যদি আমরা চেক না করি তাহলে পরবর্তীতে এগুলো আপনাদের বিরুদ্ধেই চলে যাবে। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ফাইনালি জেমি সব কিছু করার জন্য রাজি হয়ে যায়। আর এরপরে পুলিশরা তাকে সাইডের একটা রুমের মধ্যে নিয়ে তার সমস্ত কাপড় চোপড় খুলে তাকে ভালো করে চেক করে। আর যখন চেক আপ করা হয়ে যায় তখন তাকে নতুন কাপড় চোপড় দেওয়া হয় নতুন করে পরার জন্য। আর এখান থেকে যখন সে বের হয় তখন পল তারও তার বাবাকে নিয়ে সোজা চলে আসে ইন্ট্রোগেশন রুমের মধ্যে। আর এখানে এসে সে প্রথমেই তাকে সরাসরি কোয়েশ্চেনিং করা শুরু করে। প্রথমেই পল তাকে জিজ্ঞেস করে যে তুমি কি মার্ডারটা করেছো? তখন জেমি বলে যে না, এই সমস্ত কাজ আমি করিনি। তবে তখন পল তাকে বলে যে যদি তোমাকে এমনই কেউ কোয়েশ্চেন করে তাহলে তুমি সরাসরি বলে দেবে নো কমেন্টস। আর এরপর পল তাকে জিজ্ঞেস করে যে কালকে রাতে তুমি কোথায় ছিলে? তখন সে বলে যে নো কমেন্টস। আর তখন পল বলে যে হ্যাঁ এমন করেই অ্যান্সার দেবে। এরপর যখন সে বাইরে চলে আসে তখন এডি গিয়ে তাকে বুঝিয়ে বলার ট্রাই করে। সে বলে যে দেখো আমার ছেলে কোনোভাবেই এই কাজ করতে পারে না, অ্যান্ড তুমি তো তার সাথে কথাবার্তা বলে বুঝতেই পারলে সে কতটা ভয়ের মধ্যে আছে। তখন পল তাকে বলে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তবে একটু কঠিন কঠিন প্রশ্নের উত্তর তো আমাদেরকে দিতেই হবে, মানে কঠিন সময়ের মধ্য দিয়ে এখন আমাদেরকে যেতে হবে। আর হয়তোবা পুলিশের কাছে কোনো জোরালো প্রমাণও আছে, আর যদি না থাকতো তাহলে তারা এমন করে ব্লাড স্যাম্পল চাইতো না, না তারা তোমার ঘরের মধ্যে সব কিছু ভেঙে চুরে গিয়ে তোমার ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে আসতো। এই জন্য অ্যাডি সোজা চলে আসে তার ছেলের সঙ্গে আবারও মিট করতে। আর সে তাকে জিজ্ঞেস করে যে তুমি কালকে রাতের বেলায় যা কিছুই করেছো সমস্ত কথা সত্যি সত্যি আমাকে বলে দাও, তুমি কি সত্যি সত্যি মার্ডার করেছো? তখন জেমি তাকে বলে যে না। তো এর একটু পরে আমরা দেখতে পারি তারা সবাই মিলে চলে আসে আরও একটা ইন্ট্রোগেশন রুমের মধ্যে, মানে জেমি, জেমির বাবা, জেমির লয়ার আর সেই 2টা ডিটেকটিভও ছিল যারা তাকে অ্যারেস্ট করেছিল। আসলে এই ইন্ট্রোগেশন রুমের মধ্যে তাকে যেই কোয়েশ্চেনিংগুলো করা হবে সেই সমস্ত ব্যাপারগুলো রেকর্ড করা হবে, মানে অডিও ভিডিও 2টাই রেকর্ড করা হবে। তো এখানে আসার সঙ্গে সঙ্গেই ডিটেকটিভ জেমিকে তার রাইটসগুলো বুঝিয়ে বলে আর তাকে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে জানিয়ে দেওয়ার পরে সে তাকে সরাসরি কোয়েশ্চেন করে যে কালকে রাতের বেলায় তুমি কোথায় ছিলে, কালকে রাতে তুমি কি কি করেছো সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে আমাদেরকে বলো। তবে জেমি শুধু এতটুকুই বলে যে নো কমেন্টস। তবে এইটা শোনার পরে ডিটেকটিভ তাকে বলে যে আমি তোমাকে বারবার করে কোয়েশ্চেন করব আর তুমি বারবার করে বলবে নো কমেন্টস নো কমেন্টস। এমন করলে তোমার জন্য কোনোই লাভ হবে না, কারণ একটা সময় তোমাকে কিছু না কিছু বলতেই হবে, সেটা সত্য হোক বা মিথ্যা, তোমাকে মুখ খুলতেই হবে। তো এরপরে ডিটেকটিভরা জেমির স্কুলের রিপোর্ট নিয়ে কথাবার্তা বলা শুরু করে। তারা বলে যে তোমার স্কুলের রিপোর্ট দেখে আমরা বুঝতে পারলাম যে তুমি খুবই ভালো একজন স্টুডেন্ট। তবে যখন আমরা তোমার টিচারদের সঙ্গে কথাবার্তা বললাম তখন আমরা জানতে পারলাম যে বিগত 1টা বছর যাবৎ তোমার মধ্যে কিছু কিছু চেঞ্জ হয়েছে। এখন সেই চেঞ্জগুলো কেন হয়েছে বা কি হয়েছে সেগুলো সম্পর্কে কি তুমি আমাকে বলতে পারো? তখন জেমি বলে যে না, আমি তেমন কিছু জানি না। তো এরপরে ডিটেকটিভ জেমিকে তার ইনস্টাগ্রামের পোস্ট দেখায় আর সে বলে যে একটা মডেলের পিকচারকে তুমি রিপোস্ট করেছিলে, এখন এইটা তুমি কেন করেছিলে? তোমার সেক্সুয়াল লাইফ সম্পর্কে আমি একটু ভালো করে জানতে চাই। তখন জেমি তাকে বলে যে আসলে এই মডেলের কাপড়টা আমার পছন্দ হয়েছিল, তবে আমি তার নাম জানি না। তবে তখন ডিটেকটিভ তাকে আরও কিছু পোস্ট দেখায়। আসলে জেমি অনেকগুলো মডেলের পিকচারে রিপোস্ট করেছিল, তাছাড়া তাদের কমেন্টে গিয়ে উল্টাপাল্টা রকমের কমেন্টও করেছিল। তো এরপরে ডিটেকটিভ তাকে জিজ্ঞেস করে যে এই মডেলকে দেখে আসলে তুমি কেমন ফিল করো, এই মডেলকে কি তোমার পছন্দ হয়, মানে এই মডেলকে দেখে কি তুমি উত্তেজিত ফিল করো? তখন সে বলে যে হ্যাঁ। এরপরে ডিটেকটিভ তাকে আরও কিছু পিকচার দেখায় আর সে তাকে বলে যে আসলে তোমার স্কুলে কি কোনো গার্লফ্রেন্ড আছে? তখন সে বলে যে না। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ডিটেকটিভ তাকে আবারও কোয়েশ্চেনিং করে যে আসলে সেই মডেলগুলোর পিকচারগুলোর নিচে সে কেন উল্টাপাল্টা কমেন্ট করেছিল, তবে এটার কোনো অ্যান্সার সে দিচ্ছিল না। আর এরপরে ডিটেকটিভ তাকে আরও একটা পিকচার দেখায় আর সে জিজ্ঞেস করে যে এই পিকচারের মধ্যে ছেলেগুলো আসলে কারা। আর তখন আমরা দেখতে পারি জেমি একটু নার্ভাস হয়ে তাকে এক এক করে বলে দেয় যে এগুলো হচ্ছে গিয়ে তার ফ্রেন্ডরা। আসলে এখানে একজনের নাম ছিল টমি আর একজনের নাম ছিল রায়ান। সে বলে যে আমরা 3জন খুবই ভালো বন্ধু আর আমরা একসাথে ঘোরাফেরা করতে অনেক বেশি পছন্দ করি। তবে এইটা শোনার পরে ডিটেকটিভ তাকে জিজ্ঞেস করে যে কালকে রাতের বেলায় তোমরা 3জন কোথায় ঘুরতে গিয়েছিলে, মানে কালকে রাতে তোমরা কোথায় ছিলে? তখন জেমি বলে যে নো কমেন্টস। আর এখানে সে কোনো কোয়েশ্চেনের অ্যান্সারও দিতে চাইছিল না। তবে তখন আমরা দেখতে পারি ডিটেকটিভ তাকে একটা জুতার পিকচার দেখায়। সে বলে যে এই জুতাটা কি তোমারই জুতা? এটা আমরা ক্রাইম সিনে পেয়েছিলাম, একটু ভালো করে লক্ষ্য করো তো এটা তোমার কিনা?
তখন জেমি একটু ভালো করে দেখে তাকে বলে যে হয়তো বা এটা আমারই জুতা, তবে আমি কিছু বলতে পারছি না সেটা ওখানে কি করে গেল। তো এরপরে মিশা তাকে একটা পিকচার দেখায় আর সে তাকে জিজ্ঞেস করে যে কেটি লিওনার্দো নামের এই মেয়েটাকে কি তুমি চিনো? তুমি বলছিলে যে তোমার কোনো গার্লফ্রেন্ড নেই, কিন্তু এই মেয়েটার সাথে তুমি একই ক্লাসে কয়েকটা বছর পড়েছিলে, তুমি কি তাকে চেনো না? তখন সে বলে যে হ্যাঁ, তাকে আমি চিনি। তখন মিশা তাকে জিজ্ঞেস করে তোমরা দুজন কি ভালো বন্ধু? তখন সে বলে আমি জানি না। আর এরপর মিশা তাকে জিজ্ঞেস করে যে কেটি তো তোমার ইনস্টাগ্রাম প্রোফাইলে অনেক অনেক কমেন্ট করতো, তোমার সমস্ত পিকচারে লাভ রিয়েক্ট দিত, তাহলে তুমি বলছো তোমরা বন্ধু না, তাহলে তোমাদের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল? তবে তখন সে বলে যে না, আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, এমনকি আমরা দুজন তো বন্ধুও ছিলাম না। তো এরপরে ডিটেকটিভ তাকে জিজ্ঞেস করে যে কেটি কালকে রাত 8টার সময় ঘর থেকে বেরিয়েছিল, সে কারোর সাথে মিট করতে যাচ্ছিল, সেটা কি তুমি ছিলে? মানে সে কি তোমার সাথে মিট করতে যাচ্ছিল? তখন জেমি তাদেরকে বলে যে আমি জানি না সে কার সাথে মিট করতে গিয়েছিল, কিন্তু সে আমার সাথে মিট করতে আসেনি, কারণ আমি অলরেডি বলে দিয়েছি আমরা দুজন ফ্রেন্ড ছিলাম না। আর তখন ডিটেকটিভ তাদেরকে বলে যে কালকে রাত 10:30টার সময় তার ডেড বডি আমরা পেয়েছি, তাও একটা গাড়ি পার্কিংয়ের জায়গায়, যেখানে খুব বেশি একটা মানুষের যাতায়াত হয় না। আর যখন প্যারামেডিক টিম এসে চেক করেছিল তখন তারা জানিয়েছিল 1 ঘন্টা আগেই তার মৃত্যু হয়েছে, মানে মার্ডারটা 1 ঘন্টা আগে করা হয়েছিল। এখন হয়তোবা কালকে রাত 9:30 থেকে 10:30টার মধ্যেই তার মৃত্যু হয়েছিল। তো এখন আমাকে বলো মিস্টার জেমি, কালকে রাত 10:30টার সময় তুমি আসলে কোথায় ছিলে? তখন জেমি তাকে বলে যে আমি জানি না আমি কোথায় ছিলাম, তবে আমি তার সঙ্গে মিট করতে যাইনি। তখন ডিটেকটিভ বলে আচ্ছা ঠিক আছে, তুমি তার সঙ্গে মিট করতে যাওনি, তবে তাকে 7 বার চাকু দিয়ে স্টেপ করে মারা হয়েছিল, তার চেস্টের উপরে অনেকগুলো স্টেপ করা হয়েছে, তার হাতে, তার মুখে, তাকে নির্মমভাবে টর্চার করে মারা হয়েছে। এখন তুমি আমাকে বলো যে খুনটা আসলে তুমি করেছো কিনা? তখন সে বলে যে না, আমি কারো খুন করিনি, আর আমি তো অলরেডি বলেই দিয়েছি আমি এই মেয়েটাকে চিনতাম না, সো আমি কেন তাকে গিয়ে খুন করতে যাব? আর এরপরে যখন ডিটেকটিভ সিসিটিভি ফুটেজের ব্যাপারে আলাপ আলোচনা করা শুরু করে তখন সিসিটিভি ফুটেজ দেখানোর আগেই লয়ার বলা শুরু করে যে এখন আমাদের একটা ব্রেক নেওয়া উচিত, কারণ তার উপরে অনেক বেশি প্রেশার দেওয়া হচ্ছে। তবে তখন আমরা দেখতে পারি তার বাবা তাদেরকে বলে যে না, আমার ছেলে যেহেতু অলরেডি বলে দিয়েছে সেই মেয়েকে চেনে না এবং সে কারো কোনো খুন করেনি, তাহলে আমাদের ব্রেকের কোনো প্রয়োজন নেই, আপনি সিসিটিভি ফুটেজ দেখাতে পারেন। তো প্রথমেই ডিটেকটিভ একটা সিসিটিভি ক্যামেরার পিকচার দেখায় যেখানে জেমি তার 2টা বন্ধুর সঙ্গে ছিল, মানে টম আর রায়ানের সঙ্গে। আর এখানে জেমি সেই জুতাটাই পরেছিল যেই জুতাটা ঘটনাস্থলে পাওয়া গিয়েছিল। আর আমরা দেখতে পারি এখানে জেমি 2টা বন্ধুর সাথে মিট করার পরে তাদের থেকে আলাদা হয়ে যায়, তবে আলাদা হয়ে সে সোজা বাসার দিকে যায় না, সে 10:30 পর্যন্ত এদিক সেদিক ঘোরাঘুরি করা শুরু করে। আর এরপরে হঠাৎই সিসিটিভি ফুটেজের মধ্যে কেটি চলে আসে, আর এই সিসিটিভি ফুটেজগুলো দেখে মনে হচ্ছিল যে আসলে জেমি কেটিকেই ফলো করছিল। তবে এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে জেমি এই প্রশ্নগুলোকে ইগনোর করার ট্রাই করছিল, তবে ডিটেকটিভও তাকে বুঝিয়ে বলার ট্রাই করে যে আসলে এমন করে ইগনোর করে করে তুমি বেশি দিন বাঁচতে পারবে না, একটা না একটা সময় তোমার মুখ খুলতেই হবে, আর তোমাকে একটা না একটা সময় এই অপরাধের শাস্তি ভোগ করতেই হবে। তো এরপরে ডিটেকটিভ তার ল্যাপটপের মধ্যে সেই সিসিটিভি ফুটেজটা চালু করে যেখানে আমরা দেখতে পারি জেমি গিয়ে কেটির সঙ্গে সেই কার পার্কিংয়ের এরিয়াতেই দেখা করেছিল। আর এখানে তাদের মধ্যে বাকবিতণ্ডা হচ্ছিল, একটা সময় প্রচণ্ড রাগের মাথায় গিয়ে জেমি কেটির উপরে আক্রমণই করে দিয়েছিল। আর যখন জেমির বাবা এডি এই ব্যাপারগুলো দেখতে পারে তখন সে তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না, সে বিশ্বাসই করতে পারছিল না তার ছেলেও এমনটা করতে পারে। তো এখন ডিটেকটিভ এবং লয়ারেরও মনে হচ্ছিল যে হয়তোবা কালকে রাতের বেলায় জেমি এই কাজটা করার পরে তার কাপড় চোপড়গুলো কোনো একটা জায়গায় ফেলে দিয়েছিল, তবে সে জুতাগুলো ফেলে দেয়নি কারণ জুতাগুলো অনেক দামি ছিল। আর এই ইন্টারভিউটা এখানেই শেষ হয়ে যায়। তবে যাওয়ার আগে ডিটেকটিভ জেমিকে বলে যায় যে তুমি কি কেটির মায়ের কাছে গিয়ে মাপ চাইবে না? তুমি জানো না তাদের কী অবস্থা হয়েছে? তুমি কি জানো তুমি তাদেরকে কত কষ্ট দিয়েছো? আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে শুধু জেমি কান্নাই করছিল, সে আর কিছু বলতে বা করতেও পারছিল না। এখন হয়তোবা এটা এই জন্য কারণ তার সমস্ত গোমরগুলো ফাঁস হয়ে গিয়েছিল, সে যে সেখানে ছিল বা সে যে নিজেকে প্রোটেক্ট করার ট্রাই করছিল সেই সমস্ত ব্যাপারগুলো এখন মিথ্যা প্রমাণ হয়ে গেছে। তবে আমরা দেখতে পারি ডিটেকটিভ আর লয়ার এখান থেকে চলে যাওয়ার পরেও জেমি বারবার করে তার বাবাকে বলছিল যে সে এমন কাজ করেনি। তবে এখন তো তার বাবা কোনোভাবেই তার উপরে বিশ্বাসও করতে পারছিল না, কারণ সে ভাবছিল তার ছেলে কোনোদিনও এমনটা করতে পারে না। তবে সে সিসিটিভি ফুটেজে যা কিছু দেখতে পেয়েছে সেইটাই সে বিশ্বাস করতে পারছিল না। আর এই জন্য তার বাবা শুধুমাত্র তাকে একটা কোয়েশ্চেনই করে, সে তাকে জিজ্ঞেস করে তুমি এই সমস্ত কাজগুলো কেন করেছো? আর এটা বলেই সে তার ছেলেকে জড়িয়ে ধরে কান্নাকাটি করা শুরু করে। তো এরপরে আমাদেরকে 3 নম্বর দিনের সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পারি স্কুলের সামনে সেই মেয়েটার পিকচার ছিল
যেই মেয়েটাকে খুন করা হয়েছে এখানে তার একটা মেমোরিয়াল বানানো হয়েছিল, যেটার সামনে সেই দুইটা ডিটেকটিভ দাঁড়িয়েছিল যারা একটু আগে জেমিকে অ্যারেস্ট করেছিল। আর একটু পরে আমরা দেখতে পারি স্কুলের একটা স্টাফ তাদের সঙ্গে মিট করতে চলে আসে, আর সে এসে বলে যে স্কুলটা মাত্রই খোলা হয়েছে, এখন পর্যন্ত স্কুলের বাচ্চারা এই মেয়েটা সম্পর্কে জানে না, সে কেন মারা গিয়েছে এই সম্পর্কে এখন পর্যন্ত স্কুলের কাউকে জানানো হয়নি। সো আপনারা আমার সঙ্গে আসুন আর এই সমস্ত ব্যাপারগুলো সিক্রেট রাখারই অনুরোধ করা হলো, আর নয়তো বা স্কুলের সমস্ত বাচ্চারা একটু ঘাবড়ে যেতে পারে। তবে আমরা দেখতে পারি রায়ান নামের সেই ছেলেটা, যে কিনা আসলে জেমির বন্ধু ছিল, সে ডিটেকটিভদেরকে দেখার পরে একটু বেশি ঘাবড়ে যায়। এই জন্য সে দ্রুত চলে আসে তার বন্ধু টমির সঙ্গে মিট করতে, আর সে এসে টমকেও এই ব্যাপারটা সম্পর্কে জানিয়ে দেয় যে স্কুলের মধ্যে ডিটেকটিভ চলে এসেছে আর তারা বিভিন্ন ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করছে। আর তাছাড়া তাদের বন্ধু সম্পর্কেও তারা কথাবার্তা বলা শুরু করে, কারণ দু একদিন হয়ে গেছে তারা তাদের বন্ধুর সঙ্গেও যোগাযোগ করতে পারছে না। আসলে তারা দুজনও মনে করছিল জেমি সেই মেয়েটাকে খুন করেছে, এই জন্য তারা এই ব্যাপারটা নিয়ে ডিসকাশন করছিল। আর তখন এদিকে আমরা অ্যাডামকে দেখতে পারি, যে কিনা আসলে ডিটেকটিভের ছেলে ছিল। আসলে আমরা দেখতে পারি তাকে স্কুলের সবাই বুলি করতো, মানে কেউ তাকে চারানার দামও দিত না। আর তখন সে তার বাবার মেসেজটা পড়ে, তার বাবা তাকে বলেছে কোনো একটা কেসের ইনভেস্টিগেশন করার জন্য তাকে স্কুলে আসতে হয়েছে, তবে সে তার ছেলেকে একেবারেই ডিস্টার্ব করবে না। আর এদিকে আমরা স্কুলের স্টাফদেরকেও দেখতে পারি যারা কিনা একে অন্যের সাথে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলছিল। আসলে এখন এই মার্ডারটা হয়ে যাওয়ার পরে সবাই স্কুলের রেপুটেশন নিয়ে কোয়েশ্চেনিং করছে, সবাই চিন্তা করছে যে এই স্কুল আদৌ সেফ কিনা, তাছাড়া এই মার্ডারের জন্য স্কুলের বাচ্চাদের উপরে কী প্রভাব পড়বে সেই ব্যাপারটা নিয়েও তারা একটু চিন্তিত ছিল। তো এখন এদিকে আমরা দেখতে পারি সেই দুইটা ডিটেকটিভ স্কুলের একটা রুমের মধ্যে আসে, আর এখানে জেড নামের একটা মেয়েকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। এখানে প্রথমে দুইটা ডিটেকটিভ নিজেদের পরিচয় দেয় আর নিজের একটা কার্ড এই মেয়েটাকে দেওয়ার ট্রাই করে, তবে এই মেয়েটা তার কার্ড আবার রিটার্ন করে দেয়। আর এই মেয়েটা তাদেরকে ক্লিয়ার করে বলে যে এত ফর্মালিটিস দেখানোর দরকার নেই, কি জিজ্ঞেস করতে চান সেটা সরাসরি জিজ্ঞেস করুন। আর তখন ডিটেকটিভ তার সাথে জেমিকে নিয়ে কথাবার্তা বলা শুরু করে, আর যেই মেয়েটার মার্ডার করা হয়েছে সেই মেয়েটার সম্পর্কেও তাকে বলা শুরু করে। যদিও এখন পর্যন্ত তারা মার্ডার ওয়েপেনটা খুঁজে পায়নি, তবে তারা এই ব্যাপারটা জানার ট্রাই করছিল যে আসলে জেমি এই কাজটা কেন করেছে। সে তাকে জিজ্ঞেস করে যে জেমি কেন এই কাজটা করবে, জেমির এইটা করে লাভটা কি, তাছাড়া যেই মেয়েটা মার্ডার হয়েছে সেই মেয়েটা কি আসলে তোমার বন্ধু ছিল। তখন জেড তাদেরকে বলে যে তারা দুজন বেস্ট ফ্রেন্ড ছিল আর তারা সবসময় একসাথে স্কুলে সময় পার করতো। আর তখন ডিটেকটিভ তাদেরকে জিজ্ঞেস করে যে আসলে কেটের ক্লাসমেটদের সাথে তার কেমন বনিবনা হতো, বিশেষ করে ছেলেদের সাথে, স্পেশালি বলতে গেলে জেমির সাথে। তবে এইটা শোনার পরে জেড একটু বেশি রাগ করে ফেলে, সে বলে যে জেডের আশেপাশেও কেট যেতে পছন্দ করতো না। তবে তখন ডিটেকটিভ বলে যে ইনস্টাগ্রাম পোস্টও অন্য কিছুই বলছে, সে তো জেমির সমস্ত পোস্টের মধ্যে গিয়ে লাভ রিয়েক্ট দিত। তবে এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে জেড একটু বেশি রাগ করে ফেলে আর সে তাদের উপরে চিল্লাচিল্লি করে সেখান থেকে উঠে চলে যায়। তো এখান থেকে ডিটেকটিভ সোজা চলে আসে ক্লাস 8G এর মধ্যে, যেই ক্লাসে আসলে জেমি পড়ালেখা করতো। এখানে ডিটেকটিভ এসে বলে যে তোমাদের ক্লাসের একটা মেয়েকে খুন করা হয়েছে, তবে এখন পর্যন্ত আমরা মার্ডার ওয়েপেন খুঁজে পাইনি। তবে তখন একটা ছেলে চিৎকার করে বলে যে এই খুনটা তো তাহলে জেমিই করেছে। তবে তখন ডিটেকটিভ তাদেরকে বলে যে আসলে যদি তোমাদের কাছে কোনো সন্দেহজনক কিছু মনে হয়, মানে কোনো মার্ডার ওয়েপেন টাইপের কিছু তোমরা দেখতে পারো বা জানো, তাহলে দ্রুত সেই ব্যাপারগুলো আমাদেরকে জানানোর ট্রাই করবে। আর আমরা দেখতে পারি যাওয়ার আগে ডিটেকটিভ এখানে টিচারকে তার একটা কার্ড দিয়ে যায় আর সমস্ত বাচ্চাদেরকে এটা বলে দেয় যে যদি তোমরা কিছু জানতে পারো তাহলে সেটা প্রথমে তোমাদের টিচারকে জানাবে, আমাদের কল করার কোনো দরকার নেই। এরপরে দুইটা ডিটেকটিভ বাইরে এসে চিন্তা করা শুরু করে যে আসলে মার্ডার ওয়েপেনটা তারা কোথা থেকে খুঁজে বের করবে, মানে এইটা তারা কোথায় পেতে পারে। আর তাছাড়া তাদেরকে এইটাও খুঁজে বের করতে হবে যে এই মার্ডারের পেছনে মোটিভটা আসলে কী ছিল, কেন এই মার্ডারটা করা হয়েছে। আর তারা এটাও চিন্তা করে যে জেড আসলে কেন তাদের উপরে এতটা রাগ করেছিল। তখন তার পার্টনার তাকে বলে যে হয়তো বা জেড এটা আমাদেরকে বোঝানোর ট্রাই করছিল যে কেটি কোনোভাবেই জেমিকে পছন্দ করতো না, তবে আসলে ব্যাপারটা তো এমনটা ছিল না, সেটা আমরা ইনস্টাগ্রামের মাধ্যমেই জানি। এরপরে স্কুলের স্টাফ সেই মহিলা যখন তাদের দুজনকে অন্য একটা ক্লাসে নিয়ে যাচ্ছিল, তখন যেতে যেতে রাস্তায় সে নিজেই তাদেরকে বলে যে আসলে কেটিকে সে ক্লাস 5 পর্যন্ত নিজে পড়াতো আর সে জানতো কেটি খুবই ভালো একজন স্টুডেন্ট ছিল, আর এখন সেও খুবই আপসেট ফিল করছে যে তার সাথে এত ভয়ঙ্কর একটা কাজ হয়ে গেছে। এরপরে সে তাদেরকে নিয়ে আসে ক্লাস 10G এর মধ্যে, যেখানে আসলে ডিটেকটিভের ছেলে অ্যাডামও পড়ালেখা করতো। এখানে যখনই টিচার তাদের সবাইকে বলে যে এই ডিটেকটিভ হচ্ছে গিয়ে অ্যাডামের বাবা, তখনই পেছন থেকে একটা ছেলে অ্যাডামকে নিয়ে মজা করা শুরু করে। তবে টিচার তাকে বকাবকি করে কোনো রকমে শান্ত করে। আর এরপরে যখনই টিচার বলা শুরু করে যে কালকে রাতের বেলায় এখানে ভয়ঙ্কর একটা কিছু হয়ে গেছে, তখনই বেল বেজে যায় আর সমস্ত স্টুডেন্টরা দৌড়াদৌড়ি করা শুরু করে। আসলে এটা ছিল ইমার্জেন্সি অ্যালার্মের একটা বেল, এই জন্য সবাই ভয় পেয়ে দৌড়াদৌড়ি করে পালিয়ে যাচ্ছিল। আর স্কুলের স্টাফদের মনে হচ্ছিল এটা হয়তো বা একটা ফেক বেল হতেও পারে, তবে যেহেতু এখানের বাচ্চারা খুবই দুষ্ট, এই জন্য কোনোভাবে তারা রিস্কও নিতে পারছিল না।
তো এখন এই অ্যালার্মের জন্য টিচাররা সমস্ত স্টুডেন্টদেরকে মাঠের মধ্যে এসে দাঁড়া হওয়ার জন্য বলে। আর যখন তারা সবাই মাঠের মধ্যে চলে আসে তখন ডিটেকটিভ গিয়ে মিস্টার মালিক নামের একজন টিচারের সঙ্গে কথাবার্তা বলে আর সে তাকে জিজ্ঞেস করে যে জেমি কি আসলেই ভালো একজন স্টুডেন্ট ছিল। তখন মিস্টার মালিক বলে যে তার সঙ্গে শুধু ক্লাসেই আমার দেখা হতো, আমি জানি না সে ভালো স্টুডেন্ট কি না। এতটুকু বলেই সে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তো এরপরে যখন সমস্ত বাচ্চারা লাইনে দাঁড়া হয়ে যায় তখন জেড রায়ানকে দেখার সঙ্গে সঙ্গেই তার উপরে লাফিয়ে পড়ে। তাকে সে আচ্ছা রকম করে ধোলাই করা শুরু করে আর বলা শুরু করে যে সেই তার ফ্রেন্ডকে খুন করেছে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার সঙ্গে সঙ্গেই টিচাররা জেডকে সেখান থেকে সরিয়ে ফেলে। আর সমস্ত বাচ্চারা রায়ানকে নিয়ে এই জন্য মজা করছিল কারণ সে একটা মেয়ের হাতে মার খেয়েছে। তো এরপরে যখন সমস্ত বাচ্চাদেরকে যার যার ক্লাসের মধ্যে শিফট করে দেওয়া হয় তখন ডিটেকটিভরা সোজা চলে আসে রায়ানের সঙ্গে মিট করার জন্য, যে কিনা এখন আসলে নার্সের সঙ্গে ছিল, কারণ সে যে আঘাত পেয়েছে সেই আঘাতের চিকিৎসা নার্স করছিল। আর এখানে এসেই ডিটেকটিভ প্রথমেই রায়ানের সঙ্গে তার ছোটোবেলার গল্পটা শেয়ার করা শুরু করে যাতে করে রায়ান তার সঙ্গে একটু কমফোর্টেবল হয়ে যায়। মানে ডিটেকটিভ তো জানে যে রায়ান এমনিতেই অনেকটা ভয় পেয়ে আছে, সো যদি সে তাকে এসে কোয়েশ্চেন করা শুরু করে, ধমকানো শুরু করে, তাহলে হয়তোবা সে কিছু নাও বলতে পারে। এই জন্য তাকে একটু কমফোর্টেবল করার জন্যই সে তার ছোটোবেলার গল্পটা বলে। আর এতে করে রায়ানও তার সাথে একটু কমফোর্টেবল হয়ে যায়। আর এরপর সে তাকে সেই মার্ডার সম্পর্কে জিজ্ঞেস করে। সে তাকে জিজ্ঞেস করে যে আসলে কেইট এবং জেমি সম্পর্কে সে কিছু জানে কিনা। ডিটেকটিভ এই জিনিসটা জানার ট্রাই করছিল যে আসলে তাদের মোটিভটা কী ছিল, মানে জেমি যে তাকে মেরেছে তার উদ্দেশ্যটা কী ছিল, সে কেন তাকে মেরেছে। তবে তখন রায়ান তাকে বলে যে আসলে সেই মেয়েটাকে আমি ভালো করে চিনতামও না। আর যখন ডিটেকটিভ তার কাছে মার্ডার ওয়েপেন সম্পর্কে জিজ্ঞেস করে তখন রায়ান প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে চলে যায়। আর এদিকে আমরা দেখতে পারি টিচার গিয়ে জেডের সঙ্গে মিট করে আর তাকে বলে যে তার মাকে এখানে ডাকা হয়েছে কারণ আজকে সে যেই সমস্ত কর্মকাণ্ডগুলো করেছে এইটার কোনো না কোনো শাস্তি তো তাকে ভোগ করতে অবশ্যই হবে। তবে এইটা শোনার পরে জেড একটু বেশি ঘাবড়ে যায় আর সে আবারও চিল্লাচিল্লি করা শুরু করে কারণ সে তার মায়ের সাথে খুব বেশি একটা ক্লোজ না। আর তখন টিচার তাকে বলে যে তোমাকে বলা হয়েছিল আজকে তুমি স্কুলে আসবে না, তবুও তুমি কেন স্কুলে এসেছো। তখন সে বলে যে আমি আসলে কি করতাম, একমাত্র কেইটি ছিল যে আমাকে ভালো করে বুঝতে পারতো। এখন যেহেতু তাকেই মেরে ফেলা হয়েছে তাহলে এখন আমি আসলে কি করতাম, আমি কোথায় যেতাম, সে থাকলে আমি হয়তো তার বাসায় চলে যেতাম। তখন টিচার তাকে বলে যে তুমি চাইলে এখনও যেতে পারো, তুমি যদি সেখানে যাও তাহলে তার বাবা মা অনেক বেশি হ্যাপি হবে, তারা তোমাকে দেখে তাদের মেয়েকে স্মরণ করতে পারবে। তবে আমরা দেখতে পারি যে এটা আসলে প্রচণ্ড ঘাবড়ে ছিল কারণ সে ভয় পাচ্ছিল যে সে যেহেতু রায়ানকে পিটিয়েছে এই জন্য এখন পুলিশ না তার বাসায় চলে আসে। তবে তখন টিচার তাকে বুঝিয়ে বলার ট্রাই করে। সে বলে যে দেখো তোমার বন্ধুর সাথে যা কিছুই হয়েছে সেগুলো নিয়ে তুমি আরও একবার চিন্তা করো, তুমি আরও একবার চিন্তা করে বের করো যে আসলে এগুলোর পেছনে রায়ানেরই হাত ছিল কিনা। তবে জেড তাকে আবারও ক্লিয়ার করে ওইটাই বলে। সে বলে যে একমাত্র কেটি আমাকে বুঝতো, এখন যেহেতু তাকেই মেরে ফেলা হয়েছে সো এখন আর আমাকে কেউই বুঝতে পারবে না। এগুলো বলে সে কান্নাকাটি করা শুরু করে আর সে বুঝতেই পারছিল না সে এখন কি করবে, কোথায় যাবে। আর যখন টিচার তার ভালোর জন্য তাকে বলে যে তার চিকিৎসার জন্য একজন সাইকিয়াট্রিস্ট আনা হচ্ছে তখন সে প্রচণ্ড রাগ করে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আসলে এই মেয়েটার মাথা অনেক গরম থাকে। আর এদিকে যখন ডিটেকটিভ তার ছেলেকে বাইরে ঘোরাফেরা করতে দেখতে পারে তখন সে তাকে জিজ্ঞেস করে যে তুমি আসলে বাইরে কি করছো, ক্লাস চলছে তুমি বাইরে কি করছো। তখন সে তাকে বলে যে আমি আপনার সাথে একটু পার্সোনালি কথা বলতে চাই। এই জন্য তাদের দুজনকে একটা রুমের মধ্যে দিয়ে আসা হয়। আর এখানে তার ছেলে তাকে প্রথমেই কেটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দেখায় যেখানে ইনস্টাগ্রামে সে ডায়নামাইট শব্দটা লিখেছিল যেটার মানে কিনা আসলে অন্য কিছুই ছিল। আর অন্য একটা ওয়ার্ড ছিল যেটা ছিল রেড পিল, যেটার মানে ছিল সত্যকে দেখা। আর এরপর সে তার বাবাকে ম্যানোস্ফেয়ার সম্পর্কে বোঝানো শুরু করে। তবে তার বাবা এই সমস্ত ব্যাপারগুলোর কিছুই বুঝতে পারছিল না, মানে এগুলো তার মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল। সে বুঝতেই পারছিল না তার ছেলে তাকে কি বোঝানোর ট্রাই করছে। এই জন্য ফাইনালি অ্যাডাম তাকে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে স্পষ্টভাবে বলা শুরু করে। সে বলে যে আসলে কেটি কমেন্টে গিয়ে জেমিকে বলদ বলেছিল। সে তাকে এইটা এই জন্য বলেছিল কারণ জেমি এখন পর্যন্ত কোনো মেয়েই পটাতে পারেনি। আর যতগুলো লাইক কেটি পেয়েছে তার মানে এইটা ক্লিয়ার যে আসলে সমস্ত মানুষজন জেমিকে নিয়ে এইটাই চিন্তা করত। তবে এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরেও যখন ডিটেকটিভ কিছু বুঝতে পারছিল না তখন অ্যাডাম এখান থেকে রাগ করে চলে যাওয়ার ট্রাই করে। তবে সে তার ছেলেকে আবারও থামায় আর তার কাছে সে মাপ চেয়ে বলে যে দেখো প্লিজ তুমি এখানে থেকে যাও আর আমাকে আরও একবার বুঝিয়ে বলার ট্রাই করো, আমি এগুলো বুঝতে পারছি না এই জন্য আমি সরি। আর এই জন্য ফাইনালি অ্যাডাম তাকে আরও ক্লিয়ার করে বোঝানোর ট্রাই করে। সে তাকে বলে যে আপনি কি মাকে হার্টের কোনো ইমোজি টেক্সট করেন। তখন সে বলে যে হ্যাঁ অবশ্যই আমি করি। তখন সে তাকে বলে যে প্রত্যেকটা হার্টের কালারের মানে আলাদা হয়, প্রত্যেকটা ইমোজির আলাদা আলাদা মানে আছে, প্রত্যেকটা স্টিকার যেগুলো আমরা সেন্ড করি সেগুলোর আলাদা আলাদা মানে হয়। আর এই সমস্ত ব্যাপারগুলোতে ফাইনালি ডিটেকটিভ এটা বুঝতে পারে যে আসলে কমেন্টে জেমিকে সে বুলি করছিল। আর এরপরে ডিটেকটিভ তার ছেলেকে কোয়েশ্চেনিং করে যে ইনস্টাগ্রামের প্রভাব কি তোমার উপরেও এমন বেশি করে পড়ে। তখন সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা দিতেই চায় না, সে এখান থেকে চলে যাওয়ার ট্রাই করে। এই জন্য ডিটেকটিভ তাকে থ্যাংক ইউ বলে।
এই সমস্ত ব্যাপারগুলো এত ক্লিয়ার করে তাকে বুঝিয়ে বলার জন্য, আর এগুলো বলার সাহস করার জন্য। এরপরে যখন অ্যাডাম এখান থেকে চলে যায় তখন ডিটেকটিভও বাইরে এসে তার পার্টনারের সঙ্গে মিট করে। সে তাকে বলে যে আসলে কেসটা সম্পর্কে বুঝতে আমাদের একটু ভুল হয়ে গেছে। আমরা যেমন করে চিন্তা করছিলাম ব্যাপারটা আসলে তার চেয়ে পুরোপুরি উল্টো। কারণ আমরা ইনস্টাগ্রামের বিভিন্ন পোস্টে লাভ রিয়েক্ট দেখার পরে, বিভিন্ন কমেন্ট দেখার পরে বুঝতে পেরেছিলাম হয়তোবা কেটি জেমিকে পছন্দ করে, তবে আসলে ব্যাপারটা এমনটা ছিল না। সে তো আসলে উল্টো তাকে বুলি করছিল। আর এটা শোনার পর এখানে টিচারও বলে যে হ্যাঁ, বাচ্চারা সবসময় এই ব্যাপারটা নিয়ে এমনই করে, তারা একে অন্যকে বুলি করারই ট্রাই করে। এখন ডিটেকটিভরা এখান থেকে চলে যাওয়ার ট্রাই করছিল, তবে যাওয়ার আগে তারা টিচারকে থ্যাংক ইউ বলে, কারণ এই সমস্ত কাজে তাদেরকে সে হেল্প করেছে। তো এখন যেহেতু কেসটা পুরোপুরি ঘুরে গিয়েছে, এই জন্য যাওয়ার সময় ডিটেকটিভরাও এই ব্যাপারটা নিয়ে টেনশনে পড়ে যায়। তারা চিন্তা করছিল যে আসলে বাচ্চাদেরকে স্কুলে পাঠানো উচিত কিনা, কারণ স্কুলে পাঠালে বাচ্চারা কিছু নতুন শিখতে পারছে কিনা এইটা নিয়েই তারা সন্দিহান। বাচ্চারা তো একে অন্যকে বুলি করে সময় পার করছে, আর এই সমস্ত ফাইজলামি করার জন্যই তারা স্কুলে আসছে। এই সমস্ত ব্যাপারগুলোতে তারা খুবই টেনশনের মধ্যে ছিল। তাছাড়া স্কুলের এই সমস্ত কর্মকাণ্ড দেখার পরে এখন তাদের মাথাও পুরোপুরি হ্যাং হয়ে গিয়েছিল। আর যেহেতু কেসটা এখন উল্টো দিকে মোড় নিয়েছে, এই জন্য ডিটেকটিভ আরও বেশি টেনশনের মধ্যে চলে গিয়েছিল। তবে মিসা তাকে বুঝিয়ে বলার ট্রাই করে যে আমাদের স্কুলও এমন ছিল, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এই কাজটাই করতাম, সো এটা নিয়ে খুব বেশি একটা টেনশন করার কারণ নেই। আর তখন ডিটেকটিভ লুক তাকে জিজ্ঞেস করে যে তোমার কি এগুলো দেখার পরেও বাচ্চার দরকার? তখন সে বলে যে এমন কোশ্চেন তো তুমি আগে কোনোদিন করোনি, তবে আমি জানি না আমার বাচ্চার দরকার কিনা, তবে এই ব্যাপারটা নিয়ে আমি চিন্তা করে দেখব। আর তখন লুক তাকে বলে যে আমিও আসলে বাচ্চা চাইতাম না, তবে যখন আমি বাবা হয়ে গিয়েছিলাম তখনও আমি সন্দেহ করছিলাম যে আমি হয়তো বা একজন ভালো বাবা হতে পারবো না। তবে মিশা তাকে বুঝিয়ে বলার ট্রাই করে যে আমার তো এমনটা মনে হয় না, আমার মনে হয় তুমি একজন ভালো বাবাই। আর এরপরে লুইক মিশাকে জিজ্ঞেস করে যে আসলে তুমি এখানে কেন এসেছো? তখন মিশা বলে যে আসলে প্রত্যেকটা ক্রাইমের পরে যে ক্রাইম করে তাকে নিয়েই সবাই আলাপ আলোচনা করে, সবাই জেমিকে নিয়ে কথাবার্তা বলছে, এই ব্যাপারটাই আমাকে অনেক বেশি রাগিয়ে তোলে। তবে তখন লোক তাকে বুঝিয়ে বলে যে আমরা এখানে এসেছি শুধুমাত্র কেটির জন্য, যাতে আমরা কেটির বাবা মার কাছে জবাবদিহিতা করতে পারি, এই জন্য আমরা এখানে এসে এত পরিশ্রম করছি। সো তুমি এটা নিয়ে একেবারেই টেনশন করবে না, তুমি দ্রুত এখান থেকে অফিসে যাও, আমি রায়ানের সঙ্গে একটু কথাবার্তা বলে আসছি, কারণ এটা আমার সম্পূর্ণ বিশ্বাস যে রায়ান কিছু একটা লুকানোর ট্রাই করছে। তবে আমরা দেখতে পারি মিশা না গিয়ে সে ডিটেকটিভের সঙ্গে থাকারই সিদ্ধান্ত নেয়। তবে এরপরে যখনই ডিটেকটিভরা রায়ানের ক্লাসের মধ্যে চলে আসে তখন তাদেরকে দেখার পরে রায়ান প্রচণ্ড ভয় পেয়ে যায়, এই জন্য সে জানালা দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে ডিটেকটিভও তাকে ফলো করা শুরু করে। একটা সময় তো সে স্কুল থেকে বাইরেই বেরিয়ে চলে আসে, তবে ফাইনালি ডিটেকটিভ একটা জায়গায় গিয়ে তাকে ধরেই ফেলে। আর এরপর সে তাকে জিজ্ঞেস করা শুরু করে যে আসলে কেটি সম্পর্কে সে কি কি জানে, কেটি ইনস্টাগ্রামে কেন জেমিকে বারবার করে এই সমস্ত বলিগুলো করছিল সেগুলো সম্পর্কে তাকে জিজ্ঞেস করা শুরু করে। তবে সে বলে যে আমি এমন কিছুই জানি না কেন তাকে এগুলো করা হচ্ছিল। মানে আমরা বুঝতে পারি রায়ান আসলে কোনো কথারই অ্যান্সার দিতে চাইছিল না। তবে তখন ডিটেকটিভ তাকে জিজ্ঞেস করে যে তার মানে জেমিকে ছুরিটা আসলে তুমিই দিয়েছিলে, তুমি ছুরিটা দিয়েছিলে কিনা সেটা এখনই স্বীকার করো, আর নয়তোবা তোমার কপালে অনেক বড় বিপদ আছে। আর এই জন্য আমরা দেখতে পারি প্রচণ্ড ভয় পেয়ে রায়ান এই ব্যাপারটা স্বীকার করে ফেলে যে জেমিকে আসলে ছুরিটা সেই দিয়েছিল। তবে সে এটাও বলে দেয় যে আমি তাকে ছুরিটা দিয়েছিলাম শুধু ভয় পাওয়ানোর জন্য, আমি তাকে মার্ডার করার জন্য ছুরিটা দেইনি। আর এই জন্য সে তাকে সেই ছুরিটা সম্পর্কে জিজ্ঞেস করে। সে বলে যে সেই ছুরিটা এখন কোথায় আছে। তবে রায়ান বলে সেই ছুরিটা কোথায় আছে আমি এখন জানি না। আর এই জন্য ফাইনালি সে বুঝতে পারে যে মার্ডার ওয়েপেনটা আসলে কে দিয়েছিল। আর এই জন্য একটা মার্ডারে সাহায্য করার জন্য তার উপরেও কেস করা হয়, আর পুলিশ ডেকে তাকেও অ্যারেস্ট করিয়ে দেওয়া হয়। আর এরপরে ডিটেকটিভ গিয়ে মিশাকে বলে যে আমাদের যেটা দরকার ছিল আমরা সেটা পেয়ে গেছি, আমরা এখন মার্ডারের প্রমাণ পেয়ে গেছি, জেমির উপরে যতগুলো পারো চার্জ লাগিয়ে দাও। তো এরপরে ডিটেকটিভ চলে আসে তার ছেলে অ্যাডামের সঙ্গে মিট করতে, আর সে তাকে বলে যে আমাদের একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার দাবার খাওয়া উচিত, কারণ আমার মনে হচ্ছিল তোমার সাথে একটু সময় পার করা দরকার। তাছাড়া এই কেসটাও কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, আর এখন যেহেতু আমার কাছে একটু ফ্রি সময় আছে এই জন্য আমার মনে হচ্ছিল তোমার সাথে একটু সময় স্পেন্ড করা উচিত। আর আমরা দেখতে পারি অ্যাডামও রাজি হয়ে যায়, কারণ তারও ক্ষুধা লেগেছিল। এরপর যখন তারা দুজন গাড়ি দিয়ে যাচ্ছিল তখন আমরা দেখতে পারি বাবা ছেলের মধ্যে ভালোই একটা বন্ডিং হয়েছে। আর তখন আমরা দেখতে পারি স্কুল থেকে একটু দূরে যেখানে আসলে কেটির মার্ডার হয়েছিল সেখানে একটা মেমোরিয়ালও বানানো হয়েছিল। এখানে জেমির বাবা অ্যাডিও চলে আসে, যে কিনা সেখানে একটা ফুল দিয়ে কেটির প্রতি শ্রদ্ধাও জানায়। তো এরপরে এখান থেকে গল্প চলে আসে পুরো 7 মাস সামনে। আমরা এখানে ব্রাউনি নামের একটা থেরাপিস্টকে দেখতে পারি, যে কিনা আসলে ছিল জেমির থেরাপিস্ট। আর এখন একটা থেরাপি সেশন করার জন্যই সে এখানে এসেছে। সে এখানে এসেই শুরুতে চলে আসে একটা গার্ডের কাছে, যেই গার্ড কিনা সিসিটিভি সার্ভেলেন্স রুমের মধ্যে কাজ করতো। এখানে সে এসে তাকে বলে যে কালকে শুনলাম জেমি নাকি কার সাথে মারামারি করেছে, সেই মারামারির ফুটেজটা আমি দেখতে চাই।
আর এটা শোনার পরে গার্ড তাকে বলে যে যদিও সেই ছেলেটা খুবই শান্তশিষ্ট, তবে কালকে জানি তার কী এমন হয়ে গিয়েছিল, সে সোজা মারামারি করা শুরু করে দিয়েছিল। আর এরপর যখন ব্রাউনি সেই ফুটেজটাকে ভালো করে চেক করে, তখন ব্রাউনিও এই ব্যাপারটা বুঝতে পারছিল না যে আসলে কী কারণে জেমি এই মারামারিটা করেছিল, মানে মারামারিটা লাগলো কেন। তবে এইটা শোনার পরে গার্ড তাকে বলে যে এখন পর্যন্ত তুমি 5 বার ভিজিট করে ফেলেছো, আর এখনও তুমি বুঝতে পারছো না তুমি রিপোর্টে কী লিখবে। তোমার আগের যেই সাইকোলজিস্ট ছিল সে তো মাত্র 3 বার ভিজিট করেই রিপোর্ট দিয়ে চলে গিয়েছিল। তবে এইটা শোনার পরে ব্রাউনের মাথা একটু গরম হয়ে যায়, আর সে তাকে বলে যে আগের থেরাপিস্ট কী করেছে না করেছে সেটা সম্পর্কে আমি জানতে চাই না। আমি তাড়াহুড়ো করে একেবারেই কাজ করতে পারি না। তাড়াহুড়ো করে একটা ভুল রিপোর্ট দেওয়ার চাইতে আমি একটু সময় নিয়ে একটা সঠিক রিপোর্ট দিব, সেইটা বেশি জরুরি। তো এরপরে ফাইনালি ব্রাউনি চলে আসে জেমির সঙ্গে মিট করার জন্য। তবে জেমির সাথে মিট করার আগে সে জেমির জন্য একটা হট চকলেট নিয়ে নেয়, আর এটার মধ্যে সে কিছু মার্শম্যালোও মিলিয়ে দেয়, কারণ এগুলো জেমি অনেক বেশি পছন্দ করে। আর এরপরে যখন সে জেমির সঙ্গে মিট করতে যায়, তখন জেমি তাকে দেখার পরে অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ সে তার জন্য চকলেট নিয়ে এসেছে, আর তাছাড়া সে তার জন্য স্যান্ডউইচও নিয়ে এসেছিল। আর তখন জেমি তাকে জিজ্ঞেস করে যে এই স্যান্ডউইচ কি তুমি বানিয়েছো? তখন সে বলে হ্যাঁ, এটা আমিই বানিয়েছি। তো এরপরে ব্রাউনি তাকে জিজ্ঞেস করে যে কী এমন হয়ে গেছে, আজকে তোমাকে দেখে একটু খুশি খুশি মনে হচ্ছে। তবে তখন জেমি তাকে বলে যে তুমি দাদিমার মতো কেন কথাবার্তা বলছো। আর তখন ব্রাউনি তাকে জিজ্ঞেস করে যে তুমি কি তোমার দাদিমার সঙ্গে মিট করেছো? তোমার দাদা দাদি নানা নানির কী অবস্থা? তখন জেমি বলে যে হ্যাঁ, তাদের সঙ্গে আমি মিট করেছিলাম, তবে তাদেরকে খুব ভালোভাবে আমার মনে নেই। আর এই সমস্ত কথাবার্তাগুলো নিয়ে তারা একটু হাসি মজা করা শুরু করে। আর এরপরে ফাইনালি ব্রাউনি তাকে জিজ্ঞেস করে যে তোমার বাবা এবং তোমার দাদার মধ্যে কি কোনো পার্থক্য আছে? তারা দুজনেই কি একই রকম? তখন সে বলে যে হ্যাঁ, তারা দুজনেই একই রকম, তারা দুজনেই পুরুষ। এরপরে জেমি বলা শুরু করে যে ছোটোবেলায় জেমি তার দাদার সঙ্গে কত সময় পার করেছে। যতদিনই সে তার দাদার সঙ্গে সময় পার করতো ততদিনই তার অনেক বেশি ভালো লাগতো, কারণ তার দাদা খুবই হাসি খুশি একজন মানুষ ছিল, আর সবসময় হাসতে হাসতে কথাবার্তা বলতো। এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে সেও মজা করা শুরু করে, আর এখানে সেও হাসা শুরু করে। তবে একটু পরেই জেমি এই ব্যাপারটা বুঝতে পারে যে আসলে যেহেতু তার সঙ্গে এখানে বসে সে ফালতু কথাবার্তা বলছে, তার মানে এটা কোনো ফালতু কথাবার্তা না, হয়তোবা এটা কোনো ট্রিক্স হতে পারে। এই জন্য সে বলে যে ঠিক আছে, আমার বাবা সম্পর্কে আর কথাবার্তা বলার দরকার নেই, আমার বাবা খুবই ভালো একজন মানুষ, তার উপরে কোয়েশ্চেনিং করার কোনোই দরকার নেই। তো এরপরে জেমি ব্রাউনের কাছ থেকে তার রিপোর্টটা চায়। সে বলে যে আমি এই রিপোর্টটা পড়তে চাই, আপনি আসলে আমার সম্পর্কে রিপোর্টে কী লিখেছেন সেটা আমি দেখতে চাই। তবে ব্রাউনি বলে যে এমন সিক্রেট রিপোর্ট আমি তোমার সঙ্গে শেয়ার করতে পারবো না। আর এরপর সে তাকে জিজ্ঞেস করে কালকের মারামারি সম্পর্কে। আর তখন জেমি তাকে বলে যে কালকের যেই ছেলেটার সাথে মারামারি হয়েছে সে প্রথমে আমার উপরে আক্রমণ করেছে, এই জন্য আমি তাকে গিয়ে পিটিয়ে দিয়েছি। তবে এখানে তো তেমন কিছু হয়ওনি, আমাদের মধ্যে শুধু একটু হাতাহাতি হয়েছে, এটাকে মারামারিও বলা উচিত না। আর তখন ব্রাউনি তাকে জিজ্ঞেস করে যে পুরুষত্বের মানেটা কী? তখন সে বলে যে আমি জানি না। আর তখন ব্রাউনি তাকে বলে যে এই জন্যই আমি তোমার বাবা এবং দাদা সম্পর্কে তোমার সাথে কথাবার্তা বলছিলাম, যাতে করে এই পুরো কনভারসেশনটা একটু রিয়েল মনে হয়। তো এরপরে জেমি তার বাবা সম্পর্কে তাকে বলা শুরু করে। সে বলে যে তার বাবা মাঝে মধ্যেই তার উপরে রাগারাগি করতো, তবে এই রাগটা নর্মাল রাগ থাকতো, কোনো ভয়ঙ্কর রকমের রাগ সে করতো না। আর এরপর ব্রাউনি তাকে জিজ্ঞেস করে যে তোমার বাবা ফ্রি সময় কী করে? তখন সে বলে আমার বাবা ফ্রি সময়ে স্পোর্টস দেখে, তবে আমি স্পোর্টসে মোটেও ভালো ছিলাম না, আমি তো বরং আমার ফিজিক্যাল ক্লাস থেকে বাঁচার জন্য মাঝে মধ্যেই নানান রকমের বাহানা বানিয়ে দিতাম। তো এরপরে জেমি তাকে বলা শুরু করে যে যখন সে তার বাবার সঙ্গে ফুটবল খেলতে যেত, তখন যখনই সে ভুল করতো তখন তার বাবা তার থেকে নজর সরিয়ে ফেলতো। সে এমন করে তাকে ইগনোর করতো যেন সে তার ভুলগুলোকে ইগনোর করার ট্রাই করছে, আর তার বাবা এখনও তার উপরে রাগ করে আছে। এরপরে ব্রাউনি তাকে জিজ্ঞেস করে তুমি আসলে কোন স্পোর্টসে ভালো বা কোন বিষয়ে তুমি ভালো? তখন সে বলে আমি জানি না, আমি এটা নিয়ে এখনও চিন্তাই করিনি। তো এরপরে জেমি তাকে জিজ্ঞেস করে যে আপনি কি আমাকে এখান থেকে বের করতে পারবেন? তখন সে বলে তোমাকে বের করার ক্ষমতা তো আমার হাতে নেই, তবে এই জায়গাটা তোমার জন্য সম্পূর্ণ সেফ একটা জায়গা। তবে এইটা শোনার পরে জেমির মাথা আস্তে আস্তে করে গরম হওয়া শুরু করে, আর সে তার উপরে চিল্লাচিল্লি করা শুরু করে। যদিও এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে ব্রাউনি তাকে শান্ত হওয়ার জন্য বলে আর বসে কথা বলার জন্য বলে, তবে জেমি কোনো কথাবার্তা শুনছিল না, তার মাথা আরও বেশি গরম হয়ে যাচ্ছিল, সে আরও লাউডলি চিৎকার চেঁচামেচি করছিল। এই চিৎকার শোনার পরে গার্ডও মধ্যে চলে আসে, আর গার্ডকে দেখার পরে জেমি একটু শান্ত হয়ে যায়, আর সে ব্রাউনিকে চিল্লাচিল্লি করার জন্য সরিও বলে। যদিও ব্রাউনি এই সমস্ত ব্যাপারগুলোতে পুরোপুরি অভ্যস্ত হয়ে গিয়েছিল, এই জন্য সে তেমন কিছু না বলে সেখান থেকে বেরিয়ে চলে আসে। ব্রাউনি বাইরে এসে আবারও সিসিটিভি সার্ভেলেন্স রুমের মধ্যে যায়, আর এখানে গার্ডকে বলে যে এখন রুমের মধ্যে যা কিছুই হয়েছে আমি সেটার ফুটেজ দেখতে চাই। আর যখন সেই ফুটেজগুলো দেখা শুরু করে তখন গার্ড তাকে জিজ্ঞেস করে যে তুমি এই ফুটেজগুলো কেন দেখছো? তুমি কি এই ছেলেটার বডি ল্যাঙ্গুয়েজ বোঝার ট্রাই করছো নাকি? আর গার্ড তাকে বারবার করে কোয়েশ্চেন করে করে তার মাথা হ্যাং করে দিচ্ছিল, এই জন্য ব্রাউনি সেখান থেকে দ্রুত বেরিয়ে চলে আসে। তো এখান থেকে ব্রাউনি আবারও চলে আসে জেমির রুমের মধ্যে, আর আবারও সে জেমির সঙ্গে কথাবার্তা বলা শুরু করে। সে তাকে প্রথমেই বলে যে আমি কোনো পুলিশ অফিসার না, আমি তোমাকে ফাঁসানোর জন্য এখানে আসিনি, আমি শুধু তোমাকে বোঝানোর জন্য এখানে এসেছি। আর এরপর সে তার কাছ থেকে আবারও আলফা মেল সম্পর্কে কোয়েশ্চেনিং করা শুরু করে।
সে তাকে জিজ্ঞেস করে যে আলফা মেল যারা হয় তারা আসলে মেয়েদের সম্পর্কে কী চিন্তা করে, তাদের ব্যবহার মেয়েদের সঙ্গে কেমন হয়। তখন জেমি বলে যে আমি এগুলো জানি না। আর এই সমস্ত কোয়েশ্চেনগুলোতে জেমি অনেক বেশি রাগ করেছিল, মানে এগুলোতে সে অনেকটা বিরক্তই হয়েছিল। তবে এরপর সে তাকে জিজ্ঞেস করে যে তোমার বাবার কি কোনো মেয়ে ফ্রেন্ড আছে। তখন জেমি বলে যে না, আমার বাবার কোনো মেয়ে ফ্রেন্ড নেই, আমার বাবার এমনিতেই অনেক কম বন্ধু। এরপর সে জেমিকে জিজ্ঞেস করে যে তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। তখন জেমি বলে না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। এরপরই সে তাকে জিজ্ঞেস করে যে যদি তোমার কোনো গার্লফ্রেন্ড থাকতো তাহলে তুমি তাকে কোথায় ঘুরতে নিয়ে যেতে। আর এমন করেই সে জেমির কাছে 2-3টা ইন্টিমেট কোয়েশ্চেন করে ফেলে। যদিও এগুলো শোনার পরে জেমি একটু বেশি আনকমফোর্টেবল হয়ে গিয়েছিল, তবে তবুও সে সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দেয়। সে বলে যে যদিও তার গার্লফ্রেন্ড নেই, তবে এর আগেও সে মেয়েদের সঙ্গে কিচিং এবং টাচিং করেছে। তাছাড়া আমার ক্লাসের 2টা মেয়ের টপলেস ফটো আমি দেখেছিলাম, শুধুমাত্র আমি না, সেটা ক্লাসের সবাই দেখেছিল। আর তখন ব্রাউনি তাকে জিজ্ঞেস করে যে সেই 2টা মেয়ের মধ্যে কি একটা কেটি ছিল। তখন এটা শোনার পরে জেমি একটু রাগ করে ফেলে আর সে তাকে জিজ্ঞেস করে যে আপনি এটা কী করে জানতেন। আর এরপর সে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি কেটিকে পছন্দ করতে। তখন সে বলে না, কেটিকে আমি পছন্দ করতাম না, সে আমার টাইপের ছিল না। তো এরপরে ব্রাউনি তাকে জিজ্ঞেস করে যে কোনো মেয়ে কি তোমাকে প্রপোজ করেছিল বা তোমার প্রতি আকর্ষণ দেখিয়েছিল। তখন সে বলে যে না, এমনটা কেউ কেন করতে যাবে, কারণ আমার চেহারা অতটা ভালো না, আমি তো দেখতে অসুন্দর। তখন ব্রাউনি বলে যে না, এমনটা কে বলেছে, তুমি দেখতে অনেকটাই সুন্দর। আর এরপর সে থেরাপিস্ট সম্পর্কে তাকে কোয়েশ্চেন করে। সে বলে যে আমাকে আসলে তোমার কেমন লাগে, তোমার কি মনে হয় থেরাপিস্ট হিসেবে আমি একজন ভালো থেরাপিস্ট। তখন জেমি উল্টাপাল্টা রকমের কোয়েশ্চেন দেওয়া শুরু করে। সে বলে যে আপনার চেয়ে ভালো তো আগের থেরাপিস্টই ছিল, আপনি তো শুধু উল্টাপাল্টা কোয়েশ্চেন করাতেই ব্যস্ত থাকেন। এগুলো বলার পরে সে চিৎকার চেঁচামেচি করা শুরু করে আর সে চিৎকার করে করে বলে যে এই মেয়েটা আমাকে ফাঁসানোর জন্য এসেছে। আর যখন গার্ড আর ব্রাউনি তাকে একটু শান্ত হওয়ার জন্য বলে, তখন জেমি আস্তে আস্তে করে ব্রাউনির একেবারে কাছেই চলে আসে। এই জন্য ব্রাউনিও অনেকটা ভয় পেয়ে যায়। তবে একটু পরে যখন জেমি বসে পড়ে, তখন তার ফ্রেন্ডদের সম্পর্কে তার সাথে কথাবার্তা বলা শুরু করে, রায়ান এবং টম সম্পর্কে। এখানে সে জিজ্ঞেস করে যে আসলে তোমাদের 3জনকে কি স্কুলে সবাই বুলি করতো, এমনকি আমি তো এইটাও শুনেছি যে তোমাকে বাচ্চারা ধাক্কা দিত, তোমার মুখের উপরে থুতু দিত। এরপর সে তার কাছে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সম্পর্কে জিজ্ঞেস করা শুরু করে। আর এখানে সে বলে যে তুমি অনেকগুলো মডেলকেই ইনস্টাগ্রামে ফলো করছিলে, আর তাছাড়া তুমি চাইতে যে মানুষ তোমাকে দেখুক, তোমাকে মানুষ ভালোবাসুক, এই জন্য তুমি তোমার পিকচারগুলো আপলোড করা শুরু করেছিলে, যাতে করে মানুষ মনে করে তুমি কতটাই না হ্যাপি আসো। তবে তখন জেমি তাকে অ্যান্সার দিয়ে বলে যে তুমি যেমনটা চিন্তা করছো ব্যাপারটা এমনটা না, ব্যাপারটা পুরোপুরি উল্টো। তো এরপরে ব্রাউনি একটা ফাইল বের করে তাকে জিজ্ঞেস করে যে আসলে তোমার ফেসবুকের পিকচারে কেটে একটা কমেন্ট করেছিল যেখানে একটা ইমোজিও ছিল। তবে তখন জেমি তাকে কারেক্ট করে বলে যে ফেসবুক না, ইনস্টাগ্রাম। আর এরপর সে অদ্ভুতভাবে তার দিকে তাকিয়েছিল। আর এরপর সে তাকে জিজ্ঞেস করে যে আপনাকে দেখে একটু কনফিউজ মনে হচ্ছে, আপনি কি একটু বেশি কনফিউশনে ভুগছেন নাকি একটু বেশি ভয় পাচ্ছেন, আপনি কি 13 বছরের একটা বাচ্চাকেও ভয় পাচ্ছেন। তবে ব্রাউনি বলে যে না, ব্যাপারটা এমনটা না। আর এরপর সে তাকে কোয়েশ্চেন করে যে আসলে এই ইমেজগুলোর মানে কি, এই ইমোজিগুলো কেন দেয়া হয়েছিল। তখন সে তাকে বলে যে আসলে এই ইমোজিগুলোর মাধ্যমে কেটি আমাকে কাপুরুষ বলেছিল, আর অনেকেই তার কমেন্টের মধ্যে লাইকও করেছিল, যার মানে তারা সবাই মিলে আমাকে নিয়ে মজা করছিল। তখন ব্রাউনি জিজ্ঞেস করে যে আসলে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কি তুমি কেটি বা অন্য কারোর সাথে কথা বলার ট্রাই করেছিলে। তখন সে বলে যে হ্যাঁ, আমি কেটির সঙ্গে কথা বলার ট্রাই করেছিলাম, তবে সে উল্টো আমাকে নিয়ে মজা করে সেখান থেকে চলে গিয়েছিল। আর এরপরে জেমি তাকে বলে যে যা কিছুই হয়ে যাক না কেন, আমি কেটিকে খুন করিনি। আর যে ভিডিওটা আমাদেরকে দেখানো হয়েছিল সেই ভিডিওটা হয়তো বা আপনিও দেখেছেন, সেটা একটা ফেক ভিডিও। আর আজকাল এমন ফেক ভিডিও বানানো খুব কঠিন কোনো কাজ না। তো এরপরে জেমি তাকে বলে যে যখন কেটির সেই নিউড ফটোটা ভাইরাল হয়েছিল তখন কেটি অনেকটাই আপসেট হয়েছিল। সে কখনোই চাইতো না এমন কোনো পিকচার তার ভাইরাল হয়ে যাক, আর সবাই তাকে নিয়ে তখন মজাও করছিল। কিন্তু তখন আমিই ছিলাম একমাত্র ছেলে যে তাকে গিয়ে বলেছিলাম তার সাথে আমি মেলায় ঘুরতে যেতে চাই, যাতে করে সে একটু কমফোর্টেবল ফিল করে আর এই ট্রমা থেকে সে বেরিয়ে আসতে পারে। আর এগুলো শোনার পরে ব্রাউনি তাকে জিজ্ঞেস করে যে তার মানে তুমি তার দুর্বলতার সুযোগ নিয়ে তার সাথে ক্লোজ হওয়ার ট্রাই করেছিলে। তখন জেমি বলে যে হ্যাঁ, আমি এমনটাই করার ট্রাই করেছিলাম, তবে সে আমার সাথে ঘুরতে যেতে সরাসরি না করে দিয়েছিল। আর এরপর থেকেই সে আমার পিকচারে গিয়ে কমেন্ট করে করে আমাকে বুলি করা শুরু করে দিয়েছিল। তবে এরপর আবার জেমি তাকে বলে যে আমি কিন্তু কোনোভাবেই কেটিকে খুন করিনি, এই খুনের মধ্যে আমাকে ফাঁসিয়ে দেওয়ার ট্রাই করবেন না। সেদিন রাতের বেলায় আমি তার গায়ে হাত পর্যন্ত দেইনি, আমার কাছে ছুরি পর্যন্ত ছিল, তবে তবুও আমি তার উপরে আক্রমণ করিনি। আর যখন জেমি এই সমস্ত ব্যাপারগুলো বলছিল তখন খুবই মন দিয়ে ব্রাউনি এই সমস্ত ব্যাপারগুলো শুনছিল, মানে সে কিছু একটা বের করার ট্রাই করছিল। আর আমরা দেখতে পারি জেমি এই সমস্ত ব্যাপারগুলো বলার পরে ফাইনালি স্যান্ডউইচ খায়। আসলে সে প্রথমে স্যান্ডউইচটা খেতে না করে দিয়েছিল কারণ তার স্যান্ডউইচটা পছন্দ ছিল না, তবে এখন এইটাও সে পছন্দ করেছে। এই জন্য ব্রাউনি তাকে বলে যে আজকে তোমার সাথে আমার শেষ সেশন, এরপরে আমি যে রিপোর্ট জমা দেব সেই রিপোর্টের ভিত্তিতে তোমার উপরে যতগুলো মেন্টাল থেরাপি দেয়া হবে সেই সমস্ত থেরাপিগুলো তোমাকে নিতে হবে, যাতে করে তুমি মেন্টালি ভালো হয়ে যাও আর এই থেরাপিগুলো তোমার কাজে আসতে পারে।
কিন্তু এগুলোতে জেমি একটু বেশি ভয় পেয়ে যায় আর সে তাকে জিজ্ঞেস করে যে আমাকে কি শাস্তি দেওয়া হবে, আপনি কি একটু জজকে বোঝাতে পারবেন যে আমি কোনো দোষ করিনি, আমি এই খুনটা করিনি। এই সমস্ত ব্যাপারগুলো বলে সে চিৎকার চেঁচামেচি করছিল আর তখনই গার্ড এসে তাকে জোর করে সেখান থেকে টেনে নিয়ে যায়। যদিও জেমিকে গার্ড অন্য একটা রুমে নেওয়ার ট্রাই করছিল, তবে সে যাওয়ার আগে জানলাগুলোকে পেটাতে পেটাতে বারবার একটা কথাই বলছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ব্রাউনি পুরো ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে যায়। সে বুঝতেই পারছিল না এখন সে কী রিপোর্ট জমা দিবে। আজকের এই সেশনটা তাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিয়েছে, এই জন্য সে অনেকটাই হার্ট ব্রোকেন হয়ে যাওয়ার মতো এখানে বসেছিল। তবে একটু পরে আবার সে যখন হুঁশে আসে তখন সে দ্রুত তার জিনিসপত্র এক জায়গায় করে দ্রুত সেখান থেকে বেরিয়ে চলে যায়। তো এখান থেকে গল্প চলে আসে পুরো 13 মাস সামনে। আমরা দেখতে পারি জেমির বাবা এডিকে, যে কিনা তার ঘরের পাশেই ছোটোখাটো কিছু কাজকর্ম করছিল। আর এরপরে এখান থেকে যখন সে ঘরে আসে তখন আমরা জানতে পারি যে আজকে তার 50তম জন্মদিন। এই জন্য তার ওয়াইফ অ্যামেন্ডা তাকে বার্থডে উইশ করে আর তার ফেভারিট ডিশ বানানো শুরু করে। আর আমরা দেখতে পারি এখানে তারা দুজনে একটু ইন্টিমেট পর্যায়ে চলে আসে। তবে এরপরে সে চলে আসে তার মেইলগুলো চেক করার জন্য, যেগুলো আসলে তার জন্যই এসেছিল। আসলে এই সমস্ত মেইলগুলোতে তাকে বার্থডে উইশ করা হচ্ছিল আর বিভিন্ন রকমের গিফটও দেওয়া হয়েছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো যখন সে দেখছিল তখনই তার মেয়ে লিসা দৌড়ে চলে আসে আর তাদেরকে দ্রুত বাইরে আসার জন্য বলে। আর যখন তারা দ্রুত বাইরে আসে তখন তারা দেখতে পারে তাদের গাড়ির উপরে কেউ খারাপ একটা ওয়ার্ড লিখে দিয়ে চলে গিয়েছে। আর পাশে তাদের যে নেবার ছিল সেও বলছিল যে কাউকে সে দেখতে পায়নি। এই সমস্ত ব্যাপারগুলোতে তারা একটু বেশি ঘাবড়ে যায়। এই জন্য অ্যামান্ডা চলে যায় ভেতরে পুলিশকে কল দেওয়ার জন্য। আর এগুলোতে লিসা অনেকটা বেশি ভয় পেয়ে গিয়েছিল। এরপরে অ্যামান্ডা পুলিশে কল দেয় আর পুলিশকে বলে যে আসলে গাড়ির উপরে কি লেখা হয়েছিল। আর এরপর সে বলে যে পুলিশের এখানে আসার দরকার নেই, তার হাজব্যান্ড এখানের পেইন্টটাকে উঠিয়ে নিতে পারবে। তবে যা কিছুই লেখা হয়েছে তার একটা পিকচার ক্লিক করে তারা পুলিশকে পাঠিয়ে দিবে। আর এরপর সে তার মেয়েকে ফোনটা দিয়ে বলে যে এইটার একটা পিকচার ক্লিক করে তুমি দ্রুত পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও। তো এরপর আমরা দেখতে পারি এডি তার ওয়াইফকে বলছিল কোনোভাবেই যেন সে চিল্লাচিল্লি না করে, সে যেন শান্ত হয়ে যায়, কারণ আজকে হচ্ছে তার জন্মদিন। আর আজকের দিনটা তারা চিল্লাচিল্লি বা অন্য কিছু করে খারাপ করতে চায় না, আজকের দিনটা তারা এনজয় করে পার করতে চায়। আর আমরা দেখতে পারি এখন পর্যন্ত তারা বিশ্বাস করছিল যে তাদের ছেলে যেই কোনো ওয়েতে সেখান থেকে বেরিয়ে চলে আসবে, মানে তাদের ছেলে যেহেতু কোনো অপরাধ করেনি তার মানে তার কোনো শাস্তি হবে না। তবে আমরা দেখতে পারি যে অ্যামান্ডা কোনোভাবেই এখানে থাকতে চাইছিল না। সে বলছিল যে এখান থেকে তার মায়ের বাসা লিভারপুলে শিফট হয়ে যাওয়ার জন্য। তবে এইটা শোনার পরে এডি তার উপরে প্রচণ্ড চিল্লাচিল্লি করা শুরু করে। সে বলে যে এখান থেকে আমরা কোনোভাবেই অন্যদিকে যেতে পারবো না, কারণ আমরা সবাই এখানে কাজ করি, আমি এখানে কাজ করি, তুমি এখানে কাজ করো, আমাদের মেয়ে লিসা এখানে কলেজে পড়ালেখা করে, সো আমরা এখান থেকে কোনোভাবেই যেতে পারবো না। আর এই কথাটা যেন এখানেই শেষ হয়ে যায়, এটা যেন পরবর্তীতে আমি শুনতে না পারি। আর এরপর সে ভুল করে কিচেনের মধ্যে একটু পানি ফেলে দেয়। তবে সে যাওয়ার সময় বলে যে ঠিক আছে, এটা আমি পরিষ্কার করে ফেলবো। আর এরপরে যখন সে গাড়ি পরিষ্কার করার জন্য চলে যায় তখন আমরা দেখতে পারি তার মেয়ে লিসা সেই পিকচারটা ক্লিক করে অলরেডি পুলিশের কাছে পাঠিয়ে দিয়েছিল। তবে এরপর সে কাউকে মেসেজ দেওয়া শুরু করে। আর তখন তার মা অ্যামান্ডা এসে এই বাবাটা দেখতে পারে, এই জন্য সে তাকে জিজ্ঞেস করে তুমি কাকে মেসেজ দিচ্ছিলে। তখন লিসা বলে যে তার নাম হচ্ছে বিলি। তবে এরপর আর সে তেমন কিছু বলতে চায় না। আসলে এই সমস্ত ব্যাপারগুলোতে লিসা একটু বেশি ভয়ের মধ্যে ছিল। আসলে গাড়ির উপরে লেখা ছিল ননস, যেটার মানে হচ্ছে পেডোফাইল। এখন লিসা এইটাই বুঝতে পারছিল না যে তার ভাই জেমিকে সবাই কেন এইটা বলে ডাকবে। তখনই এডি বাইরে থেকে চিৎকার করা শুরু করে। সে বলে যে গাড়ির দাগ মোছার জন্য বড় স্পঞ্জ দরকার, যেটা আমি খুঁজে পাচ্ছি না। এই জন্য তার ওয়াইফ অ্যামান্ডা নিচে চলে আসে আর সে তার হাজব্যান্ডকে সাহায্য করা শুরু করে। তবে সাবান আর পানি দিয়ে এডি যতবারই ট্রাই করছিল কোনোভাবেই দাগটা উঠছিল না। এই জন্য তার মাথা আরও বেশি গরম হয়ে যাচ্ছিল। তবে তখনই তার পাশ দিয়ে দুটা ছেলে যায় যারা কিনা তাকে নিয়ে মজা করা শুরু করে। এই জন্য এডির মাথা আরও বেশি গরম হয়ে যায়। সে তো তাদেরকে পেটানোর জন্য তাদেরকে ফলো করে, তবে যেহেতু তারা সাইকেলে ছিল এই জন্য তারা সেখান থেকে পালিয়ে চলে যায়। এরপরে এডি সেখান থেকে রুমের মধ্যে এসে তার ওয়াইফকে বলে যে আসলে সাবান দিয়েও কোনোভাবেই দাগটা উঠছে না, সো এখন আমাকে যেই কোনো ওয়েতে বাইরে যেতে হবে যাতে করে এই দাগগুলো ওঠানোর কোনো একটা ব্যবস্থা আমি করতে পারি। সে তার ওয়াইফ আর মেয়েকেও তার সঙ্গে যাওয়ার জন্য বলে, কারণ সে কোনোভাবেই রিস্ক নিতে চাইছিল না। কারণ যদি সে ঘরের মধ্যে না থাকে আর কেউ এসে তাদের উপরে আক্রমণ করে কিছু করে ফেলে সেটা সে কোনোভাবেই সহ্য করতে পারবে না। এই জন্য তারা তিনজন সেখান থেকে গাড়িতে করে বেরিয়ে চলে আসে। আর যাওয়ার সময় সে তাদের নেবারকে বলে যায় তাদের ঘরটার উপরে একটু নজরদারি করার জন্য। আর এরপর যখন সে গাড়ি দিয়ে সামনের দিকে যাচ্ছিল তখন আমরা দেখতে পারি সে প্ল্যানিং করা শুরু করে যে আজকে তার জন্মদিনে সে কি করবে। এখানে এডি বলে তারা আজকে মুভি দেখতে যাবে, তারা নানান জায়গায় ঘুরতে যাবে আর পুরো ফ্যামিলি একসাথে এনজয় করবে। আমরা দেখতে পারি পুরো ফ্যামিলি একসাথে এনজয় করার ট্রাই তো করছিল, কারণ যেহেতু আজকে এডির বার্থডে ছিল তারা ভুলেই গিয়েছিল তাদের আরেকটা ছেলে আছে যে কিনা এখন জেলের মধ্যে পড়ে আছে। তবে যাই হোক, আমরা দেখতে পারি অ্যামান্ডা তার মেয়েকে বলা শুরু করে যে আমি আর তোমার বাবা আসলে একই স্কুলে পড়ালেখা করতাম, ছোটোবেলায় আমরা একসাথেই ছিলাম আর আমরা দুজন ডেটও করা শুরু করে দিয়েছিলাম। তবে প্রথমবার যখন আমরা ডিস্কোতে গিয়েছিলাম তখন ডান্স করার সময় তোমার বাবা পড়ে গিয়েছিল আর এই ব্যাপারটা নিয়ে সবাই সেখানে মজাও করেছিল।
আর এগুলো শোনার পরে লিসা একটা গান প্লে করে আর তারা সবাই চিৎকার করে করে গানটা গাওয়া শুরু করে। মানে তারা একটু ফুর্তি করে সময়টা পার করার ট্রাই করছিল। তবে যাই হোক, একটু পরে যখন তারা সুপার মার্কেটে চলে আসে তখন তারা ফাইনালি সুপার মার্কেটে একটা সেলসম্যানের সঙ্গে মিট করে, যার নাম ছিল কুইন্ট। আসলে কুইন্ট জানতো যে এই দাগটা কী করে ওঠানো যায়, আর সে এইটাও বুঝতে পারে যে এডি আসলে কে। তবে এডি এই ব্যাপারটা নিয়ে একেবারেই কথা বলতে চাইছিল না। সে বলে যে আমাকে শুধু সেই জিনিসটা দাও যেটার মাধ্যমে দাগটাকে দূর করা যাবে। তবে যেহেতু সেই প্রোডাক্টগুলো কিনতে অনেক টাকার দরকার পড়বে, এই জন্য এডি বলে যে ঠিক আছে, আমাকে একটা ব্লু পেন দাও, আমি সেটা দিয়েই যে কোনো ওয়েতে কাজ চালিয়ে নেব। তবে একটু পরে কুইন তাকে বলে যে আমি আপনাকে খুব ভালো করে জানি, আপনার ছেলেকেও আমি খুব ভালো করে চিনি। কেটের সেই পিকচারগুলো আমি দেখতে পেয়েছিলাম। আপনার ছেলে আসলে সম্পূর্ণ নির্দোষ। আপনি একটা ভালো লয়ার হায়ার করুন, আমি আশা করছি আপনার ছেলে যে কোনো সময় বেরিয়ে চলেই আসবে। তবে এরপরে যখনই এডি সুপার মার্কেট থেকে বাইরে বেরিয়ে চলে আসে তখন সে সেই দুইটা ছেলেকে দেখতে পারে, যেই দুইটা ছেলে একটু আগে তাকে বুলি করার ট্রাই করেছিল। এই জন্য সে দৌড়ে গিয়ে তাদের মধ্যে একটাকে ধরে ফেলে আর তার উপরে চিৎকার চেঁচামেচি করে তাকে ধাক্কা দিয়ে সে মাটিতেও ফেলে দেয়। আর এরপর সে তাকে থ্রেট করে বলে যে তার এবং তার ফ্যামিলি থেকে যাতে করে তারা দূরে থাকে, আর নয়তোবা তাদের সাথে ভয়ঙ্কর কিছু করা হবে। এরপর সে প্রচণ্ড মাথা গরম করে এসে তার সেই ব্লু পেইন্টটা সোজা গাড়ির উপরে ছুঁড়ে মারে। এতে করে সমস্ত পেইন্ট তো মাটিতে পড়েই যায়, কিন্তু সেই দাগটাও পুরোপুরিভাবে গায়েব হয় না। এই জন্য তার মাথা আরও বেশি গরম হয়ে যায়। সে এখন কি করবে সেটাও বুঝতে পারছিল না। আর এগুলো দেখার পরে গার্ড বাইরে এসে তাকে সতর্ক করা শুরু করে। সে বলে যে দ্রুত যেই ব্রঙগুলো নিচে ফেলেছো সেগুলোকে পরিষ্কার করো, আর নয়তোবা কপালে ভোগান্তি আছে। তবে এডি, যার মাথা অলরেডি গরম হয়েছিল, সে উল্টো গিয়ে গার্ডের উপরেই চিলাচিলি করা শুরু করে। সে বলে যে আমাকে জ্ঞান দেওয়ার দরকার নেই, নিজের কাজ করো এবং মধ্যে চলে যাও, আর নয়তো তোমার কপালেও দুঃখ আছে। যাই হোক, এরপরে যখন তারা পুরো ফ্যামিলি গাড়িতে করে আবারও বাসার দিকে ব্যাক করছিল তখন ফাইনালি তাদেরকে জেমি কল দেয়। জেমি প্রথমেই তার বাবাকে বার্থডে উইশ করে, আর এরপর সে বলে যে এখন সে সেখানে পুরোপুরি ঠিক আছে, পুরোপুরি সুস্থ আছে। এখানে সবাই খুবই ভালোভাবে তার সাথে ব্যবহার করছে। তবে কিছু বাচ্চা কাচ্চা আছে যারা কিনা এখনও তাকে বলি করার ট্রাই করে, তবে এতে করে তার কিছুই যায় আসে না। আর এরপর সে তাদেরকে বলে যে ট্রায়ালের সময় ঘনিয়ে আসছে আর আমি আর এগুলো সহ্য করতে পারছি না। আমি চিন্তা করেছি যে ট্রায়ালের দিন আমি এটা স্বীকার করে ফেলবো যে আমিই কেটিকে খুন করেছিলাম। তবে এইটা শোনার পরে পুরো ফ্যামিলি পুরোপুরি শকড হয়ে যায়। তারা বুঝতেই পারছিল না এখন তারা কি করবে। এই জন্য এডি আর অ্যামান্ডা তার সঙ্গে কথাবার্তা বলার ট্রাই করে আর তাকে জিজ্ঞেস করে সে আসলেই সেখানে ঠিক আছে কি না। তবে জেমি এগুলোর কোনো অ্যান্সারই দিচ্ছিল না। একটু পরে জেমি কলটা কাট করে দেয়। তবে কলটা কাটার আগে সে তাদেরকে বলে যে আগামী সপ্তাহে আমি ঠিক একই সময় কল করব, সো আশা করবো আমার জন্য ওয়েট করবে। তো এর একটু পরে তারা পুরো ফ্যামিলি তাদের বাসায় চলে আসে। তবে আমরা দেখতে পারি লিসার অবস্থা অনেকটাই খারাপ হয়েছিল। আসলে তার ভাই যা কিছু একটু আগে বলল, এই সমস্ত কথাগুলো শোনার পরে সে প্রচণ্ড মন থেকে ভেঙে পড়েছে। সে এখন বুঝতেই পারছে না সে কিভাবে তার ভাইকে সেভ করবে। এই জন্য সে পাগলের মতো কান্নাকাটি করা শুরু করে। আমরা দেখতে পারি অ্যামান্ডা যখন সেখান থেকে তার রুমের মধ্যে আসে তখন দরজা লক করে সেও পাগলের মতো কান্নাকাটি করা শুরু করে, কারণ সে বুঝতে পারছিল না তার ছেলেকে কী করে সেভ করবে। তার ছেলে তো এখন দোষ স্বীকার করার জন্য ফুললি রেডি হয়েছিল। এই জন্য সে চলে আসে তার হাজব্যান্ডের সঙ্গে কথাবার্তা বলার জন্য। আর তার হাজব্যান্ডকে বলে যে আজকে যে মুভি দেখার প্ল্যানিংটা আমরা করেছিলাম সেটাকে তোমার ক্যান্সেল করে দেওয়া উচিত। আর এরপর তারা দুজন জেমিকে নিয়ে কথাবার্তা বলা শুরু করে। এখানে অ্যামান্ডা তাকে জিজ্ঞেস করে যে আসলে সেই ভিডিওটার মধ্যে কী ছিল। সেই ভিডিওটা তো আমি এখন পর্যন্ত দেখতে পারিনি, তবে সেই ভিডিওটা তো তুমি দেখেছিলে। আমি যতবারই তোমাকে জিজ্ঞেস করেছি তুমি ততবারই সেটাকে ইগনোর করার ট্রাই করেছো। আমাকে কেন তুমি ক্লিয়ার করে বলছো না সেটার মধ্যে কী ছিল? আমাদের ছেলে যদি দোষ স্বীকার করে ফেলে তাহলে তার জীবনটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এখানে অ্যামান্ডা তাকে বলে যে আমি জেমিকে সবসময় নোটিস করতাম, সে সবসময় তার রুমের মধ্যে একা পড়ে থাকতো। সে স্কুলেও একা যেত, একা আসতো। তবে স্কুল থেকে আসার পরে সে তার রুমের দরজা বন্ধ করে ফেলতো আর রাত 1টা-2টা পর্যন্ত তার কম্পিউটারে কী যেন দেখতো। আর এগুলো শোনার পরে অ্যাডি তাকে বলে যে আজকাল সমস্ত বাচ্চারা এমনটাই করে। আমরা এখন কিভাবে জানতে পারবো সে তার কম্পিউটারে কী দেখতো? আমরা তো চাইলেও এগুলো বের করতে পারবো না। এরপরে অ্যামান্ডা তাকে বলে যে আজকে তুমি যেমন করে রাগ করেছিলে ঠিক এমনই রাগ আমি জেমির মধ্যেও দেখতে পেয়েছিলাম। তবে এগুলোতে এডি একটু বেশি রাগ করে ফেলে। সে জিজ্ঞেস করে যে এখন কি তুমি আমার উপরে দোষারোপ দেওয়ার ট্রাই করছো নাকি, যে আমার জন্য সেই কাজগুলো করেছে? তখন সে বলে যে না, আমি তোমার উপরে দোষ দেওয়ার ট্রাই করছি না। তবে মাঝে মধ্যে আমি চিন্তা করি যে আসলে জেমিকে এতটাও ছাড় দেওয়া আমাদের উচিত হয়নি, তাকে একটু কন্ট্রোল করাও আমাদের দরকার ছিল। এরপরে অ্যাডি তাকে বলে যে ছোটোবেলায় আমার বাবা আমাকে অনেক বেশি মারতো, এই জন্য তখন থেকেই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আমার সন্তানদের উপরে আমি কোনোদিনও হাত তুলব না। আর তাছাড়া আমি তার থেকে একজন ভালো বাবা হয়ে সবাইকে দেখিয়ে দেব। তবে আসলে হয়তোবা আমি এমনটা করতে পারিনি। আমি মাঝে মধ্যেই জেমিকে নিয়ে ফুটবল খেলতে যেতাম। আমি চাইতাম যাতে করে জেমি ফুটবলের মাধ্যমে নিজেকে একটু স্ট্রং করতে পারে। তবে সে কোনোদিন ফুটবল খেলতেই পারেনি। সে যখনই ফুটবল খেলতে যেত তখনই সে উল্টাপাল্টা কিছু একটা করে ফেলতো, যেগুলোর জন্য সবাই তাকে নিয়ে মজা করা শুরু করতো। আর এই সমস্ত ব্যাপারগুলো আমি কোনোভাবেই সহ্য করতে পারতাম না। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত ব্যাপারগুলো দেখতাম, কারণ আমার আর করার মতো কিছু থাকতোও না।
আর আমি এটা খুব ভালো করে জানতাম যে যখন সবাই তাকে নিয়ে মজা করছে তখন সে আমার দিকেই তাকিয়ে থাকবে। এই জন্য আমি ইচ্ছা করে অন্যদিকে তাকিয়ে থাকতাম, যাতে করে সে এই ব্যাপারটা বুঝতে না পারে যে তার বাবাও তাকে নিয়ে মজা করছে বা তার বাবা তাকে দুর্বল মনে করছে। তো এখন তারা দুজনেই এই ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনা করা শুরু করে যে আসলে তারা ভালো প্যারেন্টস ছিল কিনা, জেমিকে পালার সময় তাদের কোনো ভুল হয়েছিল কিনা, তারা কি জেমিকে একটু বেশি ছুট দিয়ে দিয়েছিল নাকি তাকে একটু টাইট দেওয়ার দরকার ছিল। এই সমস্ত ব্যাপারগুলোতে তারা অনেক বেশি টেনশন করা শুরু করে। তবে একটু পরে তারা দুজন আবার একে অন্যকে সান্ত্বনা দেয়। তারা বলে যে না, আমরা ভালো প্যারেন্টস ছিলাম, তুমি এই কাজটা করেছিলে, আমি এই কাজটা করেছিলাম। এমন করেই তারা একে অন্যকে সান্ত্বনা দেওয়ার ট্রাই করে। আর তখন অ্যামান্ডা এডিকে বলে যে আসলে জেমি তোমাকে একজন সাপোর্টিভ অ্যাডাল হিসেবে চুজ করেছিল। সে এটা বিশ্বাস করতো যে তার বাবা তাকে যেই কোনো ওয়েতে সেভ করে ফেলবে, তবে তুমি এমনটা করতে পারোনি। এখন এর মানে তো এইটাই দাঁড়ায় যে আমাদের দ্বারা কোনো না কোনো ভুল তো অবশ্যই হয়েছে। আর তখনই আমরা দেখতে পারি লিসা রেডি হয়ে রুমের মধ্যে চলে আসে, কারণ মুভি দেখার যে প্ল্যানটা ছিল সেটার জন্য সে এখানে এসেছে। তবে তখন এডি তার কাছে প্রথমেই মাপ চায়, কারণ সুপার মার্কেটে সে একটু মাথা বেশি গরম করে দিয়েছিল আর এই সমস্ত ব্যাপারগুলোতে তাদেরকে একটু লজ্জিত হতে হয়েছিল। তবে লিসা বলে যে সমস্যা নেই, এখন যা হওয়ার তো সেটা তো হয়েই গেছে, গাড়িটাও নষ্ট হয়ে গেছে, তাছাড়া যেই লেখাটা ছিল সেটাও তো এখন পুরোপুরি দেখা যাচ্ছে না, সো এটা নিয়ে টেনশন করার তেমন কোনো দরকার নেই। আর এগুলো শোনার পরে এডি আর অ্যামান্ডা তাকে জিজ্ঞেস করে যে তুমি কি সম্পূর্ণ ঠিক আছো, তোমার ভাইয়ের মতো কেউ তোমাকে বুলিং করছে না তো? আর তখন লিসা বলে যে হ্যাঁ আমি ঠিক আছি, তবে সম্পূর্ণ না, কারণ দিন শেষে আমি তো হচ্ছি জেমিরই বোন। আর এখানেই তারা ডিসাইড করে ফেলে যে তারা তিনজন সারাটা জীবন এখানেই পার করবে, মানে ঘর নিয়ে তারা অন্য কোথাও শিফট হবে না। আর এখন তারা সিদ্ধান্ত নেয় তারা মুভিটা ঘরের মধ্যেই এনজয় করবে। তবে ঘরের মধ্যে মুভি দেখার আগে তারা গিয়ে নাস্তা করার সিদ্ধান্ত নেয়। তবে তখন আমরা দেখতে পারি এডি অনেক সাহস করে ফাইনালি তার ছেলের রুমের মধ্যে চলে আসে। আর এখানে এসে সে তার ছেলেকে স্মরণ করে পাগলের মতো কান্না করা শুরু করে। সে একদম বাচ্চাদের মতো কান্নাকাটি করছিল, কারণ এখন হয়তোবা ফ্যামিলির সবাইটা মেনে নিয়েছে যে জেমি এত বড় একটা ক্রাইম করেছে আর এটা শাস্তি তো সে অবশ্যই পাবে, এইটা চাইলেও তারা কোনোভাবেই এড়াতে পারবে না। আর তাছাড়া তার ছেলে যে এত ভয়ঙ্কর কোনো কর্মকাণ্ড করতে পারে এই ব্যাপারটা চিন্তা করেও সে বারবার করে কান্নাকাটি করছিল, কারণ তার ছেলের উপরে তার অনেক বেশি বিশ্বাস ছিল, যেই বিশ্বাস এখন ব্রেক হয়ে গিয়েছে। আর এমনই একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো সিরিজটা এখানেই শেষ হয়ে যায়।